আমরা দেখবো আমাদের উই হেল্পের মধ্যে আসলে কি বাকি আছে, মানে একটা প্রজেক্ট করার পর সেই প্রজেক্টটার একটা ওভারভিউ চেকিং, যে আসলে তেমন কি বাকি আছে, যেই বাকি থাকার কারণে আমাদের সফটওয়্যারাইজেশন বা হার্ডওয়্যারাইজেশন হয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা কিন্তু ইমেজ এবং কন্টেন্টগুলো চেঞ্জ করছি, আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে এগুলা সেম টাইটেল থাকা যাবে না। হ্যাঁ, এগুলো সেম টাইটেল থাকা যাবে না, এই যে আমরা টাইটেলগুলো চেঞ্জ করছি, এখানের মধ্যে আমরা টাইটেলগুলো চেঞ্জ করছি, ফুটারও আমরা চেঞ্জ করছি। এরপরে হলো এইটা আমরা একটু দেখবো যে আমাদের মোবাইল মেনুতে আমাদের ইয়েটা ঠিক আছে কিনা। এই যে মোবাইল মেনুর মধ্যেও কিন্তু আমাদের এটা কি আছে, ঠিকঠাক মতনই কিন্তু শো হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। এখন আমরা যেটা করব, হোম পেজ থ্রিতে দেখবো হোম পেজ থ্রি এর ডাটাটা কীরকম আসছে। এই যে হোম পেজ থ্রিতেও কিন্তু আমাদের এটা রেসপন্সিভি ঠিকঠাক মতন আছে। এই যে এখানে একটা সমস্যা আছে, এখানে একটা সমস্যা আছে, দেখছেন? বলেন তো কাকে জিজ্ঞাসা করব? মার্জানা রুমা, আপনি বলেন যে এইখানে আমাদের এইখানে একটা সমস্যা আছে, কি সমস্যাটা নিজের একটু আইডিয়া দিয়ে বুঝেন যে কি সমস্যা থাকতে পারে। শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে এটা ক্যান্সেল দেন। আপনি রুবেল ভাই বলেন এখানে কি সমস্যা আছে। আমরা এখন মোবাইলে আছি, রাইট? মনে করেন মোবাইল লেআউটে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইটাই তো আমি কোশ্চেন করতেছি। আমি মোবাইলে এই জন্যই বারবার বলতেছি মোবাইলে আছি, তো মোবাইলে আছি আমি, আমার তো এখানে মেনু নাই। হ্যাঁ, এইটা এইটা জানতে চাচ্ছিলাম, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা মেনুটা পাই নাই, তাই না? সো মেনুটা পাই নাই, তো মেনুটা যেহেতু পাই নাই এখানের মধ্যে, এখানে কিভাবে কাজ করছি, আচ্ছা এখানের মধ্যে আমরা এটা ইউজ করছি ঠিকই, আম, কিন্তু এই যে এখানের মধ্যে আমাদের যে ইমেজগুলো আছে, এই ইমেজগুলোকেও আমাদের কিন্তু একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ইমেজগুলো কেন চেঞ্জ করতে হবে আমি একটু বলি। এই ইমেজগুলো হচ্ছে আমাদের ক্রিয়েটিভ এজেন্সির ইমেজ, রাইট? সো ক্রিয়েটিভ এজেন্সির ইমেজগুলো তো আসলে এখানে হবে না, এখানে কি টাইপের ইমেজ হবে, আমাদের রিলেটেড ইমেজগুলো এখানে দিতে হবে। তো আমরা একটু দেখি, আমাদের এটার মধ্যে যাব, ইমেজ, ইমেজে যে গ্যালারিতে যাব। এই যে আমাদের অলরেডি কিন্তু গ্যালারিতে বেশ কয়েকটা ইমেজ আছে, ঠিক আছে। তো আমরা এই ইমেজগুলাই আলটিমেটলি এইখানের মধ্যে কল করে দিব, অফ ক্যানভাস। রিয়ান কি বুঝতে পারছিলা কি সমস্যা? ভাই আমার এখন স্ক্রিনে আসে না। কেন, আমি কি শেয়ার দিই নাই? আমার নেটওয়ার্ক ইস্যু। ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, আর এখানের মধ্যে একটা পপ আপ দিয়ে দিব। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখন আপনি এরকম ফ্ল্যাট কোনো একটা সেকশনে কাজ করবেন, এই যে এরকম টাইপের ফ্ল্যাট বলতে কি, এখানে কোনো হোভার নাই, কোনো কিছু নাই, এই টাইপের আসলে সেকশনগুলোর মধ্যে ট্রাই করবেন যে ক্লিক করলে পপ আপ হলে, পপ আপ যেন আমাদের কোনো একটা কন্টেন্ট এখানে শো করে। হ্যাঁ, মানে পপ আপ হলে এই ইমেজটা যেন আমরা দেখতে পারি, যেহেতু এটা একটা গ্যালারি টাইপের কিছু একটা সামথিং এলস। হ্যাঁ, লিঙ্ক অথবা লিঙ্কে চলে যাবে, কোনো একটা পেজে চলে যাবে, অথবা পপ আসবে। তো আমরা এখানের মধ্যে পপ আপ পপ আপ ইমেজ নামে একটা ক্লাস করেছিলাম, হয়তো বা এরকম দেখতে হবে জাভাস্ক্রিপ্টের মধ্যে। একটু ট্রাই করে দেখি যে কাজ করে কিনা। হ্যাঁ, এই যে কাজ করছে, তার মানে ইমেজ এটাই ক্লাস। সো আমাদের যেটা করতে হবে, এই যে এই কাজটা করতে হবে, এগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। এগুলা কিন্তু ধরে, ঠিক আছে। আমরা এখানে একটু আগে এই টাইটেলের, আমরা ক্লাস শুরু করার আগে আমরা কিন্তু বলছি যে আমরা এমন কি মিস করছি, যে মিসের কারণে আমাদের এই সমস্যাগুলো হতে পারে, আমরা সেগুলা এখানের মধ্যে ঠিক করে দিব। হ্যাঁ, এগুলা কিন্তু আমাদের ইস্যুগুলো হয়, এগুলা ইস্যুর কারণে কিন্তু সফট রিজেকশন আসে, ঠিক আছে। আমরা ট্রাই করব আমাদের ডিজাইনটা যেন উইদাউট রিজেকশনে অ্যাপ্রুভ হয়ে যায়। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি, দেখবো যে এগুলোর মধ্যে ক্লিক করলে এই যে আমাদের এটা চলে আসছে। ওকে, এই যে ব্যাস, এইটা আমাদের দরকার ছিল। আর তারপরে হচ্ছে আরেকটা জিনিস, এই যে এইখানের মধ্যে যদি আসি, এই যে আমাদের এটা কিন্তু রেসপন্সিভ ঠিকঠাক মতন করে নাই। কিভাবে বুঝলাম ঠিকঠাক মতো নাই?
কাকে জিজ্ঞাসা করব? জুবাইর ভাই, আপনি কি বলতে পারবেন? জুবাইর ভাই, মুস্তাফিজুর ভাই, এই জিনিসটার মধ্যে কি সমস্যা আছে, মানে আপনাদের জানার মধ্যে কি সমস্যা থাকতে পারে এই জায়গাটার মধ্যে, যেটা আমরা ফিক্স করতে পারি, বলেন তো, বলতে পারবেন? মার্জানা রুমাই বলেন, এখানে কি সমস্যা থাকতে পারে যেটা আসলে আমরা ফিক্স করতে পারি? ধরতে পারতেছি ধরতে পারতেছে না। রিয়ন বলো। নিচের স্পল কি নিচে আসতেছে না এটা হ্যাঁ, আমি কিন্তু স্ক্রল করতেছি, এই যে স্ক্রল করতেছি, এই যে এগুলা নিচে আসতেছে, বাট কি সমস্যা থাকতে পারে? রিয়ন বলো তো, রিয়ন। ও, রিয়নের তো স্ক্রিনে দেখা যায় না। ভাই এটা তো যেটা আসছে আসলে বলো কি সমস্যা। এখানে ইস্যু হয়েছে ব্যাক টু টপ আসতেছে আরো স্কল হচ্ছে না ওখানে একটা আছে হ্যাঁ, এটা আমি বুঝতে যাচ্ছি যে আমার যদি নিচে কন্টেন্ট থাকে, সেই কন্টেন্টটা আমার স্ক্রলে দেখা যাচ্ছে না, মানে আমার এটা হাইট বাড়ালে দেখতে পাচ্ছি, কিন্তু আমার মোবাইলের হাইটটা এতটুকু হতে পারে, এতটুকু হতে পারে, আমি নির্দিষ্ট কোনো হাইট আমি কিন্তু বলতে পারবো না। এক একজনের মোবাইল, মার্জানার উপর মোবাইল একরকম হাইট, এরপরে হলো রিয়ানের মোবাইল একরকম হাইট, রাসেল ভাইয়ের হলো একরকম হাইট, তো আমরা এখন আইডেন্টিফাই করবো কি করে কার মোবাইলে কত হাইট? সো যেই মোবাইলেই যাক না কেন, আমার জন্য কন্টেন্টগুলো ঠিকঠাক মতন করে দেখতে পারি। এই জন্য আমাদের এই জায়গাটার মধ্যে একটা কাজ করব, সেটা হলো ওভারফ্লো ওয়াই স্ক্রল। দেখি, খেয়াল করছেন মার্জিনাল রুমা? এই যে খেয়াল করছেন, দেখছেন? এই এখন কিন্তু আমাদের এটা কি হচ্ছে, দেখা যাচ্ছে। সো এইগুলা একটু খেয়াল করতে হবে। অফ ক্যানভাস 5 নাম্বার লাইন। আমি কি বুঝাইতে পারছি কি কি সমস্যার কারণে এটা করছি? ক্যানভাস, অফ ক্যানভাস কই? সিএসএসটা হেডারের মধ্যে মনে হয়। রুমাপু, আপনি কি বুঝছেন কেন এটা করছি? চলে গেছে মনে হয়। অফ ক্যানভাসের এইখানে দিয়ে দিব এটা। এই যে, এখন আলু নিয়ে গেছিল কিছু আচ্ছা, বলতেছি এই যে দেখেন, এইখানের মধ্যে এখন আমরা স্ক্রল করে এই যে নিচের সেকশনগুলো দেখতে পাচ্ছি, দেখছেন? এই যে একটু আগে কিন্তু স্ক্রল করছি। হ্যাঁ ছিল হ্যাঁ হ্যাঁ, এইটা একটা সমস্যা, কারণ আমরা তো মোবাইলের এক একজনের মোবাইলে এক এক রকম হাইট হতেই পারে, তো সেই জন্য স্ক্রল করে এই যে এইখানে ধরে এই যে এইভাবে আমরা দেখতে পারবো। এই যে, হ্যাঁ, এই যে এটা হলো স্ক্রল ড্রাগ করার জন্য, মোবাইলে ড্রাগ বোঝার জন্য আর কি। এই যে এইভাবে আমরা চাইলে দেখতে পারবো। যাই হোক, এটা আমরা দেখলাম। আচ্ছা, তাহলে এটা হলো। আর এখানের মধ্যে আর কি চেঞ্জ করা দরকার আছে? আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এই যে এটার হাইটটা একটু বেশি আছে, এই হাইটটাকে একটু কমাতে পারি। এই যে এখানের মধ্যে এই যে প্যাডিং টপ, আমরা তো এখানে অনেকটু কমাতে পারি, প্যাডিং টপ 0 করে দিতে পারি, ব্যাস। তাহলে এটা হচ্ছে 2508 টিপি হিরো। থিম, লেআউট, সেকশন, হিরো। হিরো তো হচ্ছে টিপি হিরো, এই যে এটা 0 করে দিলাম। যাই হোক, এটা রাখলাম। আচ্ছা, কি হলো এটা? ও, সাস কানেক্ট করে নিতে, ওই জন্য এরকম হয়েছে। ওকে, আচ্ছা, এটা হলো। তাহলে আমরা এই যে এখানের মধ্যে যে অফ ক্যানভাসটা আছে, এই অফ ক্যানভাসের আমাদের 3rd নাম্বারের মধ্যে অফ ক্যানভাসে একটা সমস্যা দেখাচ্ছিল, এটা কি কারণে? আমরা কি এখানে মেনুর পোর্শনটাকে করি নাই, এই মেনুর পোর্শনটাই এখানে রাখি নাই, ঠিক আছে? এই জন্য কাজ করে নাই। আমরা এই অফ ক্যানভাসটাও প্রত্যেকটা হেডারের মধ্যে মেনুতে দিয়ে দিব, এই যে অফ ক্যানভাস।
তো আমরা এখানের মধ্যে আসবো, এই যে অফ ক্যানভাসটা এখান থেকে দিয়ে দেব। তাহলে আমরা অ্যাবাউটের মধ্যে হয়তো বা অফ ক্যানভাসের সমস্যা, মানে সবগুলাতেই অফ ক্যানভাসের সমস্যা থাকবে। এই যে মেনু করা নাই, হ্যাঁ, মানে মেনুর মার্কআপটা আর হলো আমাদের যে ইমেজ চেঞ্জ করছি এটা কিন্তু এখানে দেওয়া নাই। সো এগুলো আমরা এখন একটু দিয়ে দিই। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, আমি তো ওই যে মিউট করে রাখছি তাই শুনতে পারেন নাই। আচ্ছা, তো হ্যাঁ, ক্লাস শুরু হয়েছে তো। আচ্ছা, 8:40 না 8:50 থেকে মনে হয় শুরু করছি। আচ্ছা, এখানের মধ্যে আমরা এগুলাকে সবগুলাতে আমাকে দিয়ে নেই, দিয়ে তারপর একটা ভ্যালিডেশন চেক দিব যে কোন জায়গার মধ্যে আমাদের এটা ভ্যালিডেশনে কোনো সমস্যা আছে নাকি, এবং সমস্ত পেজের একটা কনসোল চেক দিব। কনসোল চেক কি রিয়ন বলো? কোনো জাভাস্ক্রিপ্ট জড়িত কোনো ইউজ আছে নাকি? রাইট, সেগুলো আমরা কনসোল চেক দেবো একে একে, আমরা একটা পয়েন্ট চেকিং করব, ঠিক আছে? ওই চেকিংগুলো আমরা এটার পরে দেখতেছি। আমরা প্রথমে দেখলাম যে আমাদের অফ ক্যানভাসটা ঠিক আছে নাকি। অফ ক্যানভাস দেখা গেছে একটা হোম পেজে আমরা ঠিক করছি, কিন্তু বাকিগুলোর মধ্যে ঠিক আছে কিনা এটা আমাদের কিন্তু চেক দিতে হবে, যেটা আমরা এখন একটু চেক দিলাম। চেক দিয়ে সেই জিনিসটা কিন্তু ফিক্স করে দিচ্ছি, ঠিক আছে? এটা 3 নাম্বার, এটা তো ফিক্স করছি। এখন আমরা প্রাইজিংয়ে যাব। আচ্ছা, এতটুকু হলো। এখন আমরা একটু কন্টাক্ট পেজে যেয়ে দেখি। আচ্ছা, এখানের মধ্যে মারুন, আচ্ছা, তো এটা হলো, এটা হলো এটার মধ্যে আমরা যদি আসি তাহলে নিচে আসলে এই যে স্ক্রলিং, ও এখানে মেনু কোথায় গেল? তো মেনু পাই নাই, আশ্চর্য। আচ্ছা, কোনটাকে আমরা কি দেই নাই মার্কআপ? দিছি তো। তার মানে কি সমস্যা? হেডার গুলোতে দেওয়া আছে তো। ও, এই যে এই জিনিসটা আমরা দেই না, এই যে এটা টিভি মোবাইল মেনু অ্যাক্টিভ, এটা দেই নাই আমরা, ঠিক আছে? যদি এটা না দিই, এই ক্লাসটা যদি না দিই, তাহলে তো আমাদের HTML থেকে মার্কআপটা কপি করতে পারবে না, রাইট? তাই না? এটা যদি না থাকে তাহলে কি HTML থেকে মার্কআপ কপি করতে পারবে? না ভাই, এখান থেকে তো কপি হয়ে অফ ক্যানভাসে গেছে। হ্যাঁ, এটা এগুলা দিতে হবে। এগুলো আসলে মানে লাস্টে চেকিং এ এগুলা চলে আসে, হ্যাঁ, কাজ করার সময় আসবে না, দেখা যাবে না, বোঝা যাবে না, কিন্তু দিন শেষে এগুলা কিন্তু ধরা পড়বেই।
একটাতেও দেওয়া নাই, এটার জন্য আসলে পাই নাই। এই তো কাছাকাছি হয়ে গেছে। এটাতে কার্সর দিবেন না? কার্সর না, কার্সর লাগবে না। আর লোডার, হ্যাঁ লোডার দিতে হবে একটা। আচ্ছা, এটা করলাম। আচ্ছা, যদিও মানে এইটা এই যে কার্সর, এই যে এইগুলা, এই যে এইখানে এগুলা কিন্তু এক্সট্রা অপশন, এগুলা না হলেও অসুবিধা নাই, ঠিক আছে? মানে বিষয়টা এরকম না যে আমার এই জিনিসটা ছাড়া থিম ফরেস্ট অ্যাপ্রুভ করবে না, বিষয়টা কিন্তু এরকম না। এটা হচ্ছে এক্সট্রা অপশন, দিলে দিতে পারো, না দিলে নাই। হ্যাঁ, তো আমরা যদি এখন লোডার ইউজ করতে চাই, তাহলে কীরকম ইউজ করতে পারি একটু যদি দেখি। আমি যদি বোঝাতে চাই যে লোডার যদি ইউজ করতে চাই, তাহলে আমাদের এখানের মধ্যে আমাদের যে আমার একটা প্যাকেজ আছে, তারটি সিএসএস দেখি। হ্যাঁ টেক্সট ওয়াইজ এগুলো কিভাবে, মানে নিচে থিমের নাম থাকবে আর উপরে একটা অ্যানিমেশন হবে? এটা যা কিছু যেই টেক্সটটাই দেওয়া হবে সেই টেক্সটটাই ভাসবে। মানে এটা, এই যে আমি যদি এখন এইটা যদি ইউজ করি, আর আমি যদি এখন নিচে যদি আমি টেক্সটটা দেই, তাহলে নিচে টেক্সট যতক্ষণ ধরে থাকবে ততক্ষণ এই, তবে প্রিলোডারের মার্কআপের ভিতরে রাখতে হবে টেক্সটটা। হ্যাঁ, আমরা যদি একটু ইয়ের মধ্যে সার্চ করি, যে কোড প্যানে যদি সার্চ করি প্রিলোডার উইথ টেক্সট অ্যানিমেশন এক্সাম্পল কোড প্যান, হ্যাঁ, এখানে টেক্সট প্রিলোডার, এগুলা যদি আমরা এখানে দেখি তাহলে এখানে অনেক আইডিয়া পাবো। তবে আমার কাছে একটা মানে প্রিলোডারের একটা এক্সাম্পল আছে, যেখানে অনেকগুলা প্রিলোডারের অ্যানিমেশন আছে। হ্যাঁ, যেটাই যে এগুলো অনেক সুন্দর, এগুলো অনেক ভালো ভালো থিমে ইউজ করে। এই যে এগুলা, হ্যাঁ, মানে যতক্ষণ ধরে সাইট লোড হবে এতক্ষণ ধরে এই যে এই কাহিনীটা করতে করতে থাকবে, ঠিক আছে? এগুলা তো এখানে অনেকগুলো এই যে এখানে সুন্দর সুন্দর আছে। সো আমরা একটু দেখি। এই যে এগুলো হচ্ছে টেক্সট প্রিলোডার, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে টেক্সট প্রিলোডার। আমরা এটা না, এইগুলা না, এই যে একটা এই আছে, এই যে দেখছেন, এই যে এখানের মধ্যে সুন্দর একটা প্রিলোডার আছে। এগুলা অনেক সিএসএস ইউজ করতে হবে এখান থেকে নিয়ে। সিএসএস লোডার্স। আচ্ছা, এই যে এখানের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। যাই হোক, এগুলা দেখ, ফিলিং, এই যে খেয়াল করছো? জি এই যে, তো মানে আসলে দুনিয়াতে অভাব নাই। আমরা একটা কাজ করতে পারি, হ্যাঁ ওটা সুন্দর ছিল। এই যে এটা দিব, ঠিক আছে? কোনটা কোনটা সুন্দর কথা বলছো? এই আগে বাজার দেখা দেন, মানে এই যে এটা? সার্কেল টাইপ, জি জি জি। এইটা কমন হয়ে গেছে। হ্যাঁ, এটা খুবই কমন। এটা এটা আমরা অনেক আগে ইউজ করতাম। তো এখন আমরা এই যে এইগুলা ইউজ করতে পারি, ঠিক আছে? এখানের মধ্যে বেশ কিছু জিনিস আছে, এই যে এইগুলা এখন কমনলি এখন মানুষ এইগুলা পছন্দ করে, মানে নিজের নিজের সাইট নাম দিয়ে এই জিনিসগুলো আমাদের শো করাবো। এনার দ্য ফিলিং, এটার মধ্যে দ্য স্পিনারের মধ্যে যেগুলা, দ্য 3Dর মধ্যে এগুলা একটা এক্সাম্পল পারলে বাকিগুলা তোমাদের পারা উচিত, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দেখা দিলে বাকিগুলা পারা উচিত। সবগুলো একই সিস্টেমে। কোথায় জানো দ্য ফিলিং, এইটাতেই আমি যাব, এইটা ইউজ করবো। এই যে এইটা বেটার। আচ্ছা, তো আমরা যেটা করব, এই যে বলতেছি কি এটা কিভাবে ইউজ করতে হবে, এখানের মধ্যে বলতেছে যে ডিপ, এটা এই কপি দ্য সিএসএস। আচ্ছা, এখানে জাভাস্ক্রিপ্টের কোনো কিছু দেয় নাই। আচ্ছা, কপি দ্য সিএসএস আমরা কপি করলাম। কপি করে
আমরা এই যে এই লেআউট হেডার, আমরা এই যে এখানের মধ্যে একটা সিএসএস নতুন একটা নাম, ফাইল একটা নাম দিই, প্রিলোডার। হ্যাঁ, প্রিলোডার ডট এসসিএসএস। আচ্ছা আচ্ছা, এখন এই যে এতগুলো ফাইল যে বানালাম, এগুলোর মানে উদ্দেশ্যটা কি? ঠিক আছে, উদ্দেশ্যটা হচ্ছে যদি কোনো বায়ার মনে করে যে সে এখানের মধ্যে কাস্টম সেকশন টাইটেলের এই জিনিসটা তার দরকার নাই, বা এই যে এখানের মধ্যে কই গেল প্রিলোডারের সিএসএসটা সে ইউজ করবে না, তাহলে এই ফাইলটা ডিলিট করে দিলে এই ইন্ডেক্স থেকে যদি এই ফাংশনগুলো রিমুভ করে দেয়, তবু কিন্তু তার এই জিনিসটা কি হবে, ঠিকভাবে কাজ করবে। ঠিক আছে, মানে মানে সাইড কোনো কিছু হবে না, তার সিএসএসটা কমে যাবে। এই জন্য মূলত মানে সাসের এই ইয়াগুলা ভালো, মানে ফাইলগুলা বেশি থাকা ভালো। ঠিক আছে, আচ্ছা এখানের মধ্যে রায়হান ওয়াজিদ ভাই, আচ্ছা পরে এটা দেখতেছি। এখন আমরা যেটা করব যে এখানের মধ্যে গেলাম কাস্টম অ্যানিমেশন, এটাতে গেলাম, এটাতে গেল প্রিলোডার কাস্টম অ্যানিমেশন। আচ্ছা প্রিলোডার বানানো কি ঠিক আছে? প্রিলোডার, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা একে কানেকশন দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইটাকে আমরা কপি করে আমরা সিএসএসটা আমাদের প্রিলোডারের মধ্যে রাখলাম, এই যে এখানের মধ্যে। ওকে, এটা রাখলাম। আর HTML এর মধ্যে যে এই ক্লাসটা নিতে হবে। আচ্ছা, HTML এর মার্কআপের এই ক্লাসটা আমাদের রাখতে হবে, মানে এই মার্কআপটা রাখতে হবে। এটা উল্টাপাল্টা কি হইলো, আবার দেই কপি, ব্যাস এটা ঠিক আছে। আমাদের HTML এর মার্কআপের মধ্যে এটা ইউজ করতে বলতেছে, সো এটা নিব। এটা নিয়ে আমরা আমাদের HTML এর মধ্যে মার্কআপটা HTML এর মধ্যে যাবে হলো একদম টপে। প্রিলোডার সব সময় প্রথমে রাখবেন। ঠিক আছে, এই যে ক্লাস লোডার। এখন এইটা যে আমরা নিলে কি আমাদের ঘটনাটা ঘটে যাবে? এই যে এখন আমাদের এটাকে কি করতে হবে বলেন তো, কি করতে হবে এই জিনিসটাকে বলতে পারবেন? এই যে CSS মডিফাই করা লাগবে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট করা লাগবে, জাভাস্ক্রিপ্ট মডিফাই করা লাগবে, CSS মডিফাই করা লাগবে, নানান কিছু কাহিনী করতে হবে। ঠিক আছে, তো কাহিনী করার জন্য এইটার মধ্যে এগুলা না, আমরা আমাদের এই জায়গা থেকে যে কোনো একটা সিএসএস নিব, ডেমো 1 থেকে সিএসএসটা নিয়ে এই যে এখানে যাব ডেমো 1-এ। এখানে কি কি ইউজ করছি একটু দেখি। কই জাভাস্ক্রিপ্টের ফাইল কই রাখছি এখানের মধ্যে? এটা এখানে জাভাস্ক্রিপ্টের ফাইল নেই, তাহলে স্ক্রিপ্টে যাব, এই যে jQuery main.js এর মধ্যে যাব, এখানের মধ্যে রাখছে এই যে এখানের মধ্যে এই স্ক্রিপ্টটা আমাদের লাগবে। এইটা আমাদের main.js এর মধ্যে ইউজ করব। এটা হচ্ছে যেহেতু এটা উইন্ডো লোডের সাথে ডিপেন্ডেন্সি, এখানে উইন্ডো লোড ফাংশন ইউজ করতে হবে। আচ্ছা ওয়াও.js-টা কেটে দিই, এক্সট্রা। আচ্ছা উইন্ডো লোড ফাংশনের সাথে আমাদের এটা কাজ করতে হবে। তো আমরা এখানের মধ্যে পেস্ট করলাম। তো পেস্ট করে আমরা এখানের মধ্যে কিন্তু একটা কমনলি ভেরিয়েবল নিচ্ছি, $উইন্ডোর একটা ভেরিয়েবল নেওয়া আছে উইন্ডো অন, তাহলে আমরা এটাও এখানের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, তার মানে আমাদের সেম ফাংশন, এই যে এখানে উইন্ডো অন, এই যে উইন্ডো লোড ফাংশনের ক্ষেত্রে, হ্যাঁ এই লোডের ক্ষেত্রে কি হবে, অন লোড, রাইট? এখানের মধ্যে অন লোড হবে, অন ক্লিক, অন লোড, অন স্ক্রল। এই যে এইটা শুধুমাত্র এই ফাংশনটা আমাদের তখনই কাজ করবে যখন আমাদের মানে ব্রাউজারের মধ্যে আমাদের সাইটটা লোডিং হতে থাকবে। ব্রাউজারের মধ্যে কি হবে, আমাদের সাইটটা লোডিং হতে থাকবে, তখনই আমাদের এই জিনিসটা কাজ করবে। হ্যাঁ, তো আমরা যেটা করব, এই যে এইখানের মধ্যে এইটার ক্লিক করার দরকার নাই আমাদের। আচ্ছা ক্লিক করার দরকার নাই। এই যে আমাদের এখানের মধ্যে যে এই লোডার নামে যে টেক্সটটা আছে, আমরা এখানে লোডার নামে যে টেক্সট আছে, এই টেক্সটটাকে এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে ক্লাস, তাহলে আমরা এখানের মধ্যে ক্লাসটাই বলে দিব যে ক্লাস। এখন যদি আমরা একটু দেখি, আচ্ছা এই যে আফটার রিলোড, এই যে যতক্ষণ পর্যন্ত লোড হচ্ছে, এই যে যতক্ষণ পর্যন্ত লোড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু যখন আমাদের এই যে এই পাশে যে লোডিংটা, এই পাশে যে লোডিং দেখায়,
হ্যাঁ, এই যে এখানে যে লোডিংটা, এই লোডিংটা যখন শেষ হয়ে যায় তখন এটা এখানের মধ্যে চলে আসতেছে, কিন্তু এখন আমাদের কি করতে হবে, এই লোডারটাকে আমাদের মাঝখানে নিয়ে আসতে হবে। ওকে, মাঝখানে যদি নিয়ে আসতে চাই তাহলে আমি দেখাচ্ছি। এই যে ফেড আউট হয়ে যাচ্ছে, যখন উইন্ডোটা লোড হবে তখন ফেড আউট 500 মিলি সেকেন্ডে, মানে হাফ সেকেন্ডে সে এটা হাইড হয়ে যাবে। তো আমাদের এইটা এখন আপাতত কমেন্ট করে রাখলাম, এটাকে শো করালাম এখানে। ঠিক আছে, এই লোডিং এর জায়গার মধ্যে আমরা এখানে উই হেল্প টেক্সটটা দিয়ে দিব, মানে আমাদের থিমের নামটা দিয়ে দিব। সো এইটাকে আমি এখানে বলবো যে পজিশন অ্যাবসোলেট ব্যাকগ্রাউন্ড কি দিতে পারি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ধরলাম হচ্ছে পজিশন অ্যাবসোলিউট ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ইন্ডেক্স 99, হাইট 100%, উইথ 100%, ব্যাস। আর এখানের মধ্যে আমাদের এই কি কালার দেওয়া আছে, কালো কালার, কালারটাকে আমরা হোয়াইট করে দিলে, আর স্ট্রোক কালারটাকেও যদি আমরা কোনো কিছু দেই তাহলে কি হবে দেখি, এটা দেখা যাচ্ছে না। এটার মধ্যে ফন্ট ফ্যামিলি ওইটা দরকার নাই। আচ্ছা, ফন্ট ফ্যামিলি এটা হোক। এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আসলে ম্যাচ হচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ফেলে দিই। আচ্ছা, আগে দেখি এখানে কিভাবে আছে, এই যে এরকম করে আছে, ঠিক আছে। তাহলে এই যে এইখানের মধ্যে এই টাইপের কালারটা আছে, এই কালারটা যেন আমাদের কি হয়, মানে এমন একটা কালার নিব যেই কালারের মধ্যে আমাদের এই জিনিসটা দেখা যায়। সো আমরা এটাকে আপাতত পজিশন অ্যাবসোলিউট করি, হাইট 100%। গ্রে কালার হলে কেমন হতো? গ্রে কালার কোনটা, ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ড কি কালার দিব বলো? এই গ্রে টাইপের কালার হলে কি ব্ল্যাক এর সাথে একটু মিক্স। আমি একটু দেখতেছি, দাঁড়াও। যে ইন্ডেক্স দিলাম এটা, আর ব্যাকগ্রাউন্ড দিলাম হলো হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ডে যদি আমরা এটা হালকা, না গ্রে টাইপের কালার দিব না, মানে আমরা আগে এটাকে সেন্টার লাইন নিয়ে আসি। তো এইটাই হলো, এখন এটা কিন্তু আমাদের কাহিনীটা হলো কি, মানে সেন্টার লাইন এখানে কিন্তু নাই, ঠিক আছে। তো সেন্টার লাইন নিয়ে আসার জন্য এইখানে কিন্তু কোনো কাহিনী আমরা সিএসএস কি করতে পারবো, এখানে তো পজিশন করে ফেলছি, পজিশন করে ফেললে তো আর সিএসএস এখানে দেওয়া যাবে না, ঠিক আছে। মানে ফ্লেক্স করা যাবে না, এখানের মধ্যে আমাদের কাহিনী করতে হবে। কাহিনীটা কি, কই আমাদের প্রিলোডার সিএসএস কোথায়, এই যে এটা, এই যে এটা, ঠিক আছে, এটা এখানে দিলাম। কি হলো, এটা সিএসএস বোঝা যাচ্ছে না কেন? এটা এই পর্যন্ত ঠিক আছে। এটার মধ্যে কি সমস্যা, তার মানে কি ব্যাকগ্রাউন্ড কালার কারণে? আশ্চর্য, এই ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকলে এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি রেড কালার করে দিই, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে এটা হ্যাঁ অ্যানিমেশন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারের সাথে অ্যানিমেশনটাকে একটু ঝামেলা করতেছে। এই তো পজিশন অ্যাবসলিউট বাদ দিই। আচ্ছা, এরকম স্মুথ হচ্ছে না কেন? এই যে হাইট উইথ 100%-এর কারণে এই সমস্যাটা হচ্ছে। আবার ব্যাকগ্রাউন্ড কালার দিলেও ওর কাজ করতেছে না। যাই হোক, তাহলে তো সমস্যা, মানে একটা বায়ার নিয়ে এসে যদি ব্যাকগ্রাউন্ড কালার রেড দেয় বা সামথিং এলস কিছু দেয়, তখন তো মানে সে তো কালার চেঞ্জ করতে চাইবে। তো আমরা এখানে পিলোটাকে একটু চেঞ্জ করি, এটা দিব না তাহলে।
মানে এমন প্রিলোডার করা যাবে না যে বায়ার নিয়ে এডিটেবল করতে যে তার এটা প্রবলেম ফেস করতেছে। হ্যাঁ, আচ্ছা এটা যাই হোক, এটা থাকুক। আমাদের এটার সাথে বেটার কিন্তু হচ্ছে এই যে এইগুলা ম্যানেজ করা। হ্যাঁ, মানে তোমরা সবসময় খেয়াল করে দেখবা যে বড় যে থিমগুলো হয়, এই যে এটা হচ্ছে এই সাইড থেকে নেওয়া আর কি। এই যে এইখানে দেখো, এই যে একটা সাইড, এই সাইডের প্রিলোডারটা এই যে এরকম করে দেওয়া। তো আমরা যেটা করব যে এইখান থেকে প্রিলোডার সিলেকশন করব, ঠিক আছে? তো এখান থেকে প্রিলোডার সিলেকশন করব, যেটা খুবই চমৎকার, খুবই খুবই চমৎকার। এখানে আমরা যেটাই দেই, এটা না, এটা এটা এই যে এগুলো আমরা দিতে পারি। এগুলো হচ্ছে কি একটা ইউজার মানে দেখতে থাকবে, মানে সে বোরিং ফিল করবে না, ঠিক আছে? এটা হলো 18 নাম্বার, ডেমো 18 নাম্বার লাইনে এটা আছে। তো আমরা এখানের মধ্যে যাব, ডেমো 18। এই ডেমো 18তে এখানে গিয়ে এই যে এটা হচ্ছে আমাদের সিএসএস, এতটুকু সিএসএস আমাদের নিতে হবে। এতটুকু সিএসএস নিব, নিয়ে আমাদের প্রিলোডারের মধ্যে ছেড়ে দিব। এই যে প্রিলোডার, আশ্চর্য, ব্যাকগ্রাউন্ড কালার দিলে এরকম হয়ে যাবে, এটা কোনো কথা? আচ্ছা, তারপরে এই 18 নম্বরের জন্য মার্কআপ আছে একটা, এই মার্কআপের জন্য এই যে এতটুকু হলো আমাদের মার্কআপ। আচ্ছা, মার্কআপটাকে আমরা কি করব? মার্কআপটাকে আমরা এইখানের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, দিলাম। এই মার্কআপটা একবারে অবস্থা খারাপ, এই এলাকা আবার লাইন ঠিক করতে হবে। এই ওকে, মার্কআপ একটা কম কপি করছি। ও এই যে এটা ডিপ কম নিছি আর কি। এই তো, এই যে মার্কআপ, লোডিং বার, লোডিং এত। আচ্ছা, এই হচ্ছে এখানের মধ্যে অবস্থা। হ্যাঁ, এখন আমরা যদি একটু দেখি যে আমাদের এই জেএসটা আমাদের নিতে হবে। এই যে জেএসটা আমাদের যেটা ছিল, এই জেএসটাই, এটাই আমাদের নিয়ে এই যে মানে এখানের মধ্যে যে ক্লাসটা আছে আর কি, আইডিটা, এই আইডিটা আমাদের জেএস এর মধ্যে কানেকশন ধরা দিতে হবে এখানে। এই যে এখানের মধ্যে এই যে কানেকশন ধরা দিলাম, ফেড আউট হয়ে যাবে। এখন আমরা যদি এখানে দেখি, তো আমাদের এটা কিন্তু এই যে এরকম করে। এখন এটাকে একটু মানে সিএসএস করব কি করে, এটাকে আমরা কিন্তু এরকম অফ করে দিতে পারি, ঠিক আছে? প্রিলোডার সবসময় এরকম করে। এই যে এখন এটা কি হচ্ছে, জেড ইন্ডেক্সটা মানে এইটার জেড ইন্ডেক্সটা বেশি পাচ্ছে, কোনটার? এই যে এইটার জেড ইন্ডেক্সটা বেশি পাচ্ছে, রাইট? কিন্তু ওই যে আমাদের এইটাকে একটু আরো উপরে ভাসাতে হবে। হ্যাঁ, তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় থেকে পাচ্ছে এটা একটু দেখতে হবে। এই যে এইখানে এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার থেকে পাচ্ছে। এখন এইটা তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার না, অ্যাকচুয়ালি এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার না। তো আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ড কালারটাকে এই যে আমাদের থিমের যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল ব্যাকগ্রাউন্ডের মধ্যে, এই যে এখানের মধ্যে লোগোতে একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, এসভিতে এই যে এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এই কালারটাই আমরা আমাদের যে প্রিলোডার আছে, এই প্রিলোডারের ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিব। এইটা বেটার না? এখন এইটাকেও আমরা জেড ইন্ডেক্স 1 আছে, এটাকে জেড ইন্ডেক্স দিয়ে দেবো 10 দিলেও হবে না, এই যে মেনুটা কিন্তু ঢাকে নাই। তাহলে এটাকে একটু বাড়িয়ে দিই, ঠিক আছে? 999 করে দিলাম। এখন এইটাকে আমরা সেভ করব, এটাকে সেভ করে এই যে লোডিংয়ের এখানে দিয়ে দিব। এখানে কালার চেঞ্জেস নিয়ে কোনো সমস্যা নেই। এই যে এরকম করে আমাদের যেতে থাকবে একটার পর একটা। যখন আমাদের এটা লোডার শেষ হয়ে যাবে, মানে আমাদের এখন তো এটাকে বলতে হবে ফেড আউট, মানে এই জিনিসটাকে ফেড আউট করে ফেলবে, মানে এটাকে শো করবে না। তো যখন আমাদের রিলোড হতে থাকবে তখন এটা থাকবে, যখন রিলোড হবে তখন আমাদের এই জিনিসটা শো করবে। রিলোড শেষ হয়ে যাবে তখন আমাদের এই জিনিসটা থাকবে না, এটাকে বলা হয় প্রিলোডার। আচ্ছা, তো এটা হলো। ঠিক তেমনি আমরা এই যে এখানে যে মার্কআপটা আছে, এই মার্কআপটাকে আমরা এখন এখানে একটা কমেন্ট করে দিতে পারি যে প্রিলোডার। হ্যাঁ, কমেন্ট করে দিতে পারি প্রিলোডার এন্ড, প্রিলোডার স্টার্ট। এই তো, এখন এইটাকে আমরা কপি করে আমাদের প্রত্যেকটা HTML পেজের মধ্যে দিয়ে দিই।
এমন প্রিলোডার সবসময় ইউজ করবেন যে প্রিলোডারগুলা বায়াররা গিয়ে সে মডিফাই করতে পারে, হ্যাঁ, তার মতন করে মডিফাই করতে পারে, কালার চেঞ্জ করতে পারে বা অন্য কিছু দিতে পারে। এখন মানে এমন কিছু দেওয়া যাবে না যে কালার টালার, আমরা এই যে একটু আগে যেটা করলাম, কালার চেঞ্জ করলে ব্যাকগ্রাউন্ডের অ্যানিমেশনটা নষ্ট হচ্ছে। সো এগুলা একটু ইমপ্যাক্ট করে, এগুলা এই যে লেয়ারের যে প্রিলোডারগুলো আছে এগুলো বায়াররা একটু প্রবলেম ফেস করে। তারা তো আপনি যে কালারের থিমটা বানিয়ে রাখছেন এই কালার যে বায়ার রাখবে এটার কোনো নির্দিষ্ট করে কোনো গ্যারান্টি নাই, হ্যাঁ। তো এরকম ক্ষেত্রে অনেক সময় বায়াররা প্রবলেম বললে সাপোর্ট ক্রিয়েট করে বা ব্যাড রেটিং দেয়। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ইউজার ফ্রেন্ডলি ইউজ করতে হবে, সব কিছু ইউজার ফ্রেন্ডলি, মানে একটা ডিফল্ট দিয়ে দিলাম ওইটা ঠিকভাবে কাজ করতেছে এরকম না, হ্যাঁ। এই কি করলাম এটা, হ্যাঁ। মানে ফিনিশিং এ একটু চেক করতে হয় বিভিন্ন কিছু, যেটা আমরা এখন দেখতেছি আর কি। শফিক ভাই কি অবস্থা, আপনার শরীরটা ভালো আছে? ও হ্যাঁ, আমাদের অফিসেরও অনেকেই অসুস্থ হয়েছে। আল্লাহর মতে এখনো আমার সমস্যা হয় নাই, বাকিটা আল্লাহ ভরসা। একজন হাঁটছে দিলে 10 জনের ক্ষেত্রে 15 খারাপ। এটা আসলেই এরকমই তো হচ্ছে। এই জন্য আমি যেটা করি, অফিসে যদি কাউকে দেখি এরকম সমস্যা, তাহলে তাকে সুস্থ না হওয়া পর্যন্ত বাসায় থাকতে বলি, বুঝছেন? তা নাহলে তো ঠিক আছে, দিলে তো হতেও বলতে এখন কি করব, একজনের কারণে যে 500 জন অসুস্থ হবে, এছাড়া তো উপায় নাই। এখন মনে করেন স্কুলে একটা বাচ্চা অসুস্থ হয়েছে, মানে আপনি যদি তার উপস্থিতির জন্য যদি আরো 10 জন বাচ্চার উপস্থিতি নষ্ট করেন তাহলে তো সমস্যা। এই জন্য দেখবেন স্কুল কলেজের মধ্যে একজন অসুস্থ হলে বলা হয় তুমি সুস্থ না হওয়া পর্যন্ত বাসায় থাকো। এটার বলার কারণই হচ্ছে এই যে সে যেন সুস্থ হলে পরে আসে, ইফেক্টিভ যেন না হয়। স্যার একটা জিনিস জানাচ্ছি, বলেন। স্যার লোডের যে জাভাস্ক্রিপ্ট এটা কি শুধু সিম্পল সিএসএস দিয়ে কি করা সম্ভব না? শুধু সিম্পল সিএসএস দিয়েও আসলে একটু টাফ হয়ে যায়। এটা যদি সিএসএস এর কোনো ফাংশন থাকে, দেখি প্রিলোডার, হাউ টু ইউজ প্রিলোডার উইথ অনলি সিএসএস। এটা কন্ট্রোল করাটাই তো, কন্ট্রোল করতে হয় তো সিএসএস অনলি ইমেজ প্রিলোডার। দেখি, মনে করেন প্রিলোডারটা ওপেন করলাম, ঠিক আছে, কিন্তু তাকে অফ করব কি করে? চ্যাট জিপিটি কি কিছু বলতে পারবে? দেখি, আমি এখন পর্যন্ত সিএসএস দিয়ে করি নাই, বুঝছেন? এখন পর্যন্ত জানলাম না সিএসএস এখন তো কি হাউ টু ইউজ প্রিলোডার উইথ অনলি সিএসএস নট জেএস। দেখি কি বলে সে, সেও গুগল থেকে না দেখাই দিবে। এখন ঘটনা হলো যে আমার না হয় প্রিলোডার এখানে যে ওপেন হচ্ছে, এখন এইটাকে তো মানে সাইটটা যখন লোড শেষ হয়ে যাবে তখন সিএসএস এ বুঝবে কি করে যে আমার সাইটটা লোড শেষ হয়ে গেছে, এখন আমার এটা বন্ধ হওয়া দরকার। এই জিনিসটা জাভা স্ক্রিপ্টে বুঝে, বুঝছেন? জাভা স্ক্রিপ্টে বুঝে যে আমার সাইটটা এখন লোডটা শেষ হয়ে গেছে, লোডিংটা শেষ। এখন আমি তাহলে এটাকে এই আইডি বা এই ক্লাসটাকে কোনো কিছু একটা ঘটনা ঘটাই ফেলি। হ্যাঁ, দেখি কিছু বলছে নাকি, টাইমলি কিছু করতে পারবে নাকি দেখি। প্রিলোডার ডিউরেশন এটা দিচ্ছে, টাইম লিমিট করে দিতে হবে CSS দিয়ে। হ্যাঁ এতক্ষণ পরে এটা হয়ে যাবে, মানে এটা বন্ধ হয়ে যাবে বা এতক্ষণ পরে এটা সিএসএসটার কাজ করবে না, এরকম আর কি। কিন্তু আমার সাইট ধরেন 10 সেকেন্ড ধরে লোড হচ্ছে, এখন আমার যদি 5 সেকেন্ড পরে প্রিলোডার চলে যায় তখন তো সমস্যা। আমার অ্যাকুরেট লাগবে যে আমার এক্স্যাক্টলি আমার সাইটটা লোড হওয়া শেষ
আমার ওই সময় প্রিলোডারটা শেষ হতে হবে। সো এটা জাভাস্ক্রিপ্ট ইউজ করাটা সবচেয়ে বেটার হয়, বুঝছেন শফিক ভাই? কিভাবে নাই স্যার? না, জাভাস্ক্রিপ্ট লাগবেই, এই জাভাস্ক্রিপ্ট কানেকশন ছাড়া ওই নেই। শুধু সিএসএস দিয়া হয়তো বা এগুলা সিএসএস এর ইয়াগুলো চলে আসবে সামনে হয়তো বা, কারণ এখন বর্তমানে আপডেট সিএসএস গুলো আমাদের সিএসএস এর ফাংশন, সিএসএস এর অনেক কিছু চলে আসতেছে, সিএসএস এর অ্যানিমেশন আসতেছে, কিন্তু এগুলো এখনো ম্যাচিউর না। ম্যাচিউর না বলতে কি বোঝাচ্ছি, যে সমস্ত ব্রাউজারে এই জিনিসগুলো এখন পর্যন্ত সাপোর্ট হিসেবে পায় নাই। সিএসএস এরও কিন্তু এখন ওই যে রিয়ন, তুমি হয়তো বা বুঝবা যে জিস্যাপ টাইপের যে অ্যানিমেশনগুলো আছে, কি ফ্রেম এটা সেটা টাইপের, এই জিনিসগুলো সিএসএস দেওয়াও কিন্তু হচ্ছে। কিন্তু তোমার ওই সিএসএসটা সব ব্রাউজারে কম্প্যাটেবল না, সব ব্রাউজার এখন পর্যন্ত ওই সিএসগুলো এখনো এনাবল হয় নাই। তো ওইটা ইউজ করাটা খুবই বিপদ, কারণ কোন ইউজার কোন ব্রাউজার দিয়ে ওপেন করবে এটা তো তুমি আমি জানবো না। সো এটা তো সমস্যা। এই জন্য মানে যখন যে সিএসএসটা ম্যাচিউর হবে, মানে সব ব্রাউজারে সাপোর্টেড হওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে আমরা ওই সিএসএসটা ইউজ করব। হ্যাঁ, নতুন সিএসএসটা তখন ইউজ করবো যখন জানবো যে 100% সেই সিএসএসটা যে সব ব্রাউজারে কাজ করে। যাই হোক, তো আমরা এটা করলাম। এখন আমরা একটু ভ্যালিডেশন চেক দিয়ে দেখি। ভ্যালিডেশন W3, যদিও ইরর হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমরা মনে হয় এর আগে একবার চেক করেছিলাম নাকি। জি ভাই, করা হয়েছিল। তবু হোম পেজটা একবার চেক দিয়ে দেখি। যদি কোনো কারণে ইরর চলে আসে, এগুলা তো আমরা ফিক্স করেছিলাম, ফিক্স করার পরে তো আর আমরা এমন কোনো কিছু করি নাই যেটা কারণে ভ্যালিডেশন ইরর আসবে। আই থিঙ্ক ইরর নাই, ঠিক আছে, আই থিঙ্ক ইরর নাই। পূর্বতে কোনো স্কুলে করা হয়েছিল না এটাতে। পরে তো আমরা শুধু রেসপন্সিভ করছি, স্পেসিং মিলাইছি, এই তো নাকি। জি। আচ্ছা, এগুলো আর আমরা এখন আর চেক দিব না। তারপরে ওই সাইডে কোনো খবর আছে? আরে ভাই, দুঃখের কথা মনে করে দিছেন। এখন আমাদের এই জিনিসগুলো করা শেষ। আমরা এখন যেটা করব সেটা হলো কি বলে এটাকে, আমরা এখন প্লেসহোল্ডার ইমেজ ক্রিয়েট করব। ঠিক আছে, এই যেগুলো ইমেজের প্লেসহোল্ডার ক্রিয়েট করব, এগুলো ইমেজের। ঠিক আছে, তো প্লেসহোল্ডার ইমেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, প্লেসহোল্ডার ইমেজের জন্য একটা সাইট আছে প্লেসহোল্ডার মেকারের। হ্যাঁ, তো আমরা এখানে যাব, এখানের মধ্যে যাব, গিয়ে এই সাইডে যাব। এটা হচ্ছে মূলত প্লেস হোল্ডার মেক করার জন্য সবচেয়ে বেটার এখন বর্তমানে। ঠিক আছে, প্লেস হোল্ডারের জন্য। তো আমরা এখানের মধ্যে প্লেস হোল্ডার বলতে কি, এইটা আমাদেরকে তো আগে জানতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস বাকি আছে, আমি এটা ভুলে গেছি, সেটা হলো ওই যে এইখানের মধ্যে থেকে কনসোলে যাব, কনসোলে গিয়ে দেখবো এখানে কোনো জাভাস্ক্রিপ্ট রিলেটেড ইরর আছে নাকি। এগুলো কিন্তু ইরর না, মানে এগুলো ইরর না। এখানে যেগুলো আসে এই যে দেখেন, এই রিলোড করলে চলে গেছে। যে আমরা এখানের মধ্যে ধরেন এইটা আমরা প্রত্যেকটা পেজ ওপেন করি। ঠিক আছে, প্রত্যেকটা পেজ ওপেন করব, এটার মধ্যে আমরা এগুলো চেক দিব যে আসলেই কোনো সমস্যা আছে কিনা। এই যে এখানে কিন্তু দেখা যায়, ঠিক আছে, যে কোনো কনসোল এরর আছে নাকি এটা দেখা যায়। আচ্ছা, কনসোলের কিউ দিলে কি কনসোলের এটা চলে আসবে? কনসোল মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিলেটেড যদি কোনো সমস্যা হয়, তাহলে শুধুমাত্র যদি কিউ দেই, কন্ট্রোল কিউ, অল্টার কিউ, না এটা হচ্ছে না, শুধু কিউ, এটা শর্টকাট নাই আর কি। আচ্ছা, এখানে আসবো, এখানে আসার পরও দেখবো নাই, ইরর থাকার কথা না যদিও, মানে এখানে একটা রেড ইরর দিবে আর কি। মানে যদি কোনো জাভাস্ক্রিপ্ট থাকে তাহলে এখানে একটা বলবে যে অমুক ফাংশন নট ফাউন্ড সামথিং এলস। তো আপনারা এগুলো দেখে ভয় পাবেন না। এই যে দেখছেন, বলতে বলতেই এটা কিন্তু চলে আসছে। দেখেন এখানের মধ্যে মূলত কি সমস্যাটা আছে দেখেন। এখানের মধ্যে সমস্যাটা হচ্ছে এই যে দেখেন, এখানের মধ্যে বলছে কি ওয়াও ইজ নট ডিফাইন্ড। দেখছেন, এই যে মেন জেস 266, আমরা মেন জেস এর মধ্যে যাব, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মেন জেসে 266 নাম্বার লাইনে যাব, এই যেটা। ঠিক আছে, উইন্ডো অন লোড ওয়াও অ্যানিমেশন, যাই হোক, এই যে দেখেন এইটা এই জিনিসটার মধ্যে আছে। এখন এই যে ঘটনাটা যে ঘটলো, এই জিনিসটা কিন্তু মানে কোনো একটা HTML এর মধ্যে যদি কল না থাকে,
ঠিক আছে, কোনো একটা HTML এর মধ্যে যদি ওয়াও জেএসটা কল না থাকে, তাহলে এই যে এখানের মধ্যে যে ওয়াও, ঠিক আছে, এটা দিয়ে সার্চ করতেছে কিন্তু সেইটা কিন্তু পাচ্ছে না। এই যে দেখেন ওয়াও, এই যে রেফারেন্স ওয়াও ইজ নট ডিফাইন্ড, এটা নাই বলতেছে। তা আমরা যদি এখানের মধ্যে এটা কোন পেজের মধ্যে কজ সি, এখানে একদম ফুটারে যাব, ফুটার গিয়ে যদি আমরা এখানে ওয়াও জেএস কল করে দেই, হ্যাঁ ওয়াও জেএস কল করে দিলাম, তাহলে দেখবেন ইররটা কিন্তু সলভ, দেখেন এই যে ইররটা সলভ। কিন্তু আপনি এটা ওয়াও জেএস কল না করেও সলভ করা যাবে। রিয়ন বলো কিভাবে, দেখি। ডক্টর ভাইয়া মানে আমি ধরো ওয়াও জেএসটা কল করি নাই, তাই আমার এখানের মধ্যে কি হচ্ছে, একটা ইরর দিচ্ছে, তাই না? জি এখন বলো যে ওয়াও জেএসটা আমি এখানে কল করা ছাড়াও আমি এই ইস্যুটা কিভাবে ফিক্স করতে পারি। ভাই, যদি এখানে ওয়াও জেসের কোনো কিছু করা থাকে তখন সেটা উঠাই দিতে হবে। কোন জায়গা থেকে উঠাই দিব, মেন জেএস থেকে? পেজ থেকে না না ভাই, ওই পেজ থেকে যে পেজে ওয়াবে কাজ হচ্ছে। না, আমরা তো এখানে ওয়াও জেএস এর কোনো কিছু করি নাই তো, আমরা দিকে ওয়াও নামে কোনো কিছু নাই। আচ্ছা এটা কি কেউ জানেন কিভাবে ফিক্স করতে হবে? কেউ জানেন? মানে কেউ তো জানার কথা না, তবু কেউ যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে যে আমি এখানে জাভাস্ক্রিপ্ট ফাইলটা কল করব না, বাট এখানের মধ্যে ইস্যুটা সলভ করে দেবো। এটা মনে হয় আমি বেসিক জাভাস্ক্রিপ্ট বা বেসিক jQuery-র মধ্যে আমি মনে হয় বলেছিলাম, মেবি, আমার খেয়াল নাই, হয়তো বা বলেছিলাম, বাট কারো হয়তো বা মনে নাই। আচ্ছা, এখন আমি তাহলে বলে দিই। সেটা হচ্ছে নর্মালি এখানে কি বলতেছে যে ওয়াও ইজ নট ডিফাইন্ড, ওকে, বলতেছে ওয়াও ইজ নট ডিফাইন্ড, মানে আমাদের ওয়াওয়ার জেএসের যে লাইব্রেরিটা, সেই লাইব্রেরিটা এখানে কল হয় নাই, বাট মেন জেএসের মধ্যে ঠিকই কিন্তু আমাদের এখানের মধ্যে বলা আছে যে ওয়াও জেএস এখানের মধ্যে কল করা, মানে এই ফাংশনটা সে খুঁজতেছে। এইগুলা কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের ইরর আসে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে, মানে কোনো একটা ফাংশন আমি কল করছি বাট ওই ফাংশনের কোনো সোর্স নাই, ঠিক আছে, বা ওই ক্লাসের কোনো সোর্স নাই, তখন কিন্তু এই এররগুলো দিবে। এগুলো আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে দেখাবো, আসবে সামনে ওয়ার্ডপ্রেস কোর্সের মধ্যে। এই যে এখানের মধ্যে এই যে ওয়াও যে ফাংশনটা, এই ওয়াও ফাংশনটাকে এখন আমাদের কি করতে হবে, ওয়াও ফাংশনটাকে আমাদের চেক করতে হবে ইস লেন্থ ধরে। এই যে আমরা যদি এখানের মধ্যে বলি যে লেন্থ চেক জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, লেন্থ চেক জাভাস্ক্রিপ্ট, মানে আমরা এখানের মধ্যে এটা চেক করতে পারবো। এই যে লেন্থ, এত ডট লেন্থ যদি চেক করি, এটার আমি আরো এক্সাম্পল যদি একটু দেখাই, এখানের মধ্যে ডট লেন্থ, আচ্ছা এটা না, এটা আমি দিই হলো jQuery চেক। এই যে এখানের মধ্যে দিস এইভাবে না, একটা বেটার ইয়ে দিই, jQuery লেন্থ প্রপার্টি, মানে আমরা বলবো যে এই যে এটা, ঠিক আছে, আরে রে লাভান। আচ্ছা, এখন এখানের মধ্যে এই যে টেক্সট ডট লেন্থ, এই যে এখানের মধ্যে ইফ কন্ডিশন, এই যে এখান থেকে ইফ কন্ডিশনগুলো আমরা চেক করলেই হয়ে যাবে। যাই হোক, তো আমরা নট ইনভিটেবল করবেন এই টাইপের আর কি, আলটিমেটলি এই যে এটা, এই যে এটাই চেক করবো আর কি, ঠিক আছে। এখানের মধ্যে জাস্ট একটা ইফ কন্ডিশন বসাবো, ওই যে ইফ দিস দিব না, দিস না দিয়ে আমরা এখানের মধ্যে বলবো হলো কি ক্লাস ওয়াও, ওয়াও নামে যদি কোনো ক্লাস পায় তাহলে তুমি এটা রেন্ডার করো, আদারওয়াইজ কি এটাকে রেন্ডার করার দরকার নেই, ঠিক আছে। লেন্থ এটা দরকার নাই, এই ভ্যালু দরকার নাই, ডিরেক্ট। এখন একটু দেখব যে কি অবস্থা। আচ্ছা, লেন্থ তো একটা নট ফাংশন, লেন্থ নট ফাংশন ডট লেন্থ,
এটা দরকার নাই। ওকে, এখন একটু দেখি তো যে কাহিনীটা কি হয়। কোনো ইস্যু কি আছে এখন? এই যে কোনো ইস্যু নাই। তো আমরা যদি হোম পেজে যাই, যে আমাদের কিন্তু ওয়াও.জেএস কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে। ওকে, তাহলে এখানে আমরা শফিক ভাই কি করলাম, আমরা তাকে বলছি যে যদি ওয়াও.জেএস এর ডট মানে আপনি যদি বুঝাই, তাহলে এর মানে এটা বোঝা হচ্ছে এর, এই যে দেখেন এই যে ডট আছে না, যে এই $সাইন এর লেন্থ যদি থাকে, এটার মানে যে বোঝাচ্ছে যে এই যে ওয়াও ক্লাসটা, এটা তো ওয়াও নামে একটা ক্লাস, এটাতে আমরা ওয়াও অ্যানিমেশন করছি, যে ওয়াও এর যদি লেন্থ থাকে, লেন্থ থাকা মানে ওয়াও ক্লাসটা যদি আমাদের কজেস HTML এর মধ্যে যদি থাকে, তাহলেই শুধুমাত্র তুমি এই জিনিসটা কল করো, আদারওয়াইজ এই জিনিসটা কল করার দরকার নেই। ঠিক আছে, এখন এটা আমাদের স্ক্রিপ্টটা কি মেন যে রিয়ন, তুমি এটা জানতে না, এতদিন ধরে প্র্যাকটিস করতেছো, এগুলো জানো না? হ্যাঁ রিয়ন, আমি এটা জানতাম তো, মাথায় আসে নাই, আর এভাবে কোনো পড়েও নাই আমার। ও আচ্ছা, বাট এটা তুমি কি করছো সেটা বুঝতে পারছি। এটা জানাটা তো একটা ওয়েব ডেভেলপারের ফরজ। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আচ্ছা, তো এগুলা ইস্যু আমরা ফেস করছি, যাক এগুলা ইস্যু ফেস করলে ভালো, এগুলা ইস্যু না কিন্তু, হ্যাঁ এগুলা কিন্তু কোনো সমস্যা না, এগুলা জাস্ট ফন্ট ঠিকঠাকভাবে হয়তো লোড হয় নাই, এই কারণে এই সমস্যাগুলো হয়েছে, এগুলা কোনো সমস্যা না। ওকে, এগুলা কোনো অসুবিধাই নাই। সো এগুলা বাদ, দেখবেন যে জাভাস্ক্রিপ্ট রিলেটেড কোনো সমস্যা আমাদের হচ্ছে নাকি, এটা হচ্ছে আমাদের চেকিং। যদিও আর কোনো চেকিং ইস্যু মানে আর কোনো ইস্যু পাবো না, তো দেখি। আচ্ছা এটাও নাই। তো অনেক সময় কাউন্টার অফ জেএস এর এরর দেয়, হ্যাঁ আবার রিট্রাই দিলে ঠিক হয়ে যায়। আচ্ছা, ওই যে আপনারা কি কালকে ডে টাইমে ক্লাসে জয়েন করতে পারবেন? ডে টাইমে কেউ কি পারবেন? জি ভাই, আপনাদের আমি যদি বলি আমার সমস্যা নেই। তিনটা বা চারটা বা তিনটা বা চারটা দিলে ভালো হবে না তিনটা দিলে ভালো হবে? ঠিক আছে, তাহলে আমি ট্রাই করব তিনটার দিকে একটা, মানে মানে আমি এটা কালকে হয়তো আমরা এটা সাবমিশন করতে পারবো আর কি। হ্যাঁ, মানে আমরা আজকে এ পর্যন্ত টুকটাক কাজগুলা করে রাখি, কালকে হয়তো বা আমরা সাবমিশনের জন্য রেডি করব। আচ্ছা, এটা সাবমিশন হয়ে গেলেও আমি আপনাদের জন্য এক্সট্রা করে কিছু ক্লাস নিব, আমি আগেও বলছি আপনাদেরকে, সো আপনারা ভয় পায়েন না, আমি আপনাদেরকে আরও দু একটা কিছু শিখাবো, মানে আরও কিছু বেসিক কিছু প্লাগইনের কাজ আমি আপনাদেরকে দেখাবো, যেই প্লাগইনের কাজগুলা খুবই ইম্পর্ট্যান্ট মানে একটা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা, তো এটা আমাদের চেকিং হলো, তাহলে আমরা আমাদের ভ্যালিডেশন চেক করলাম, আমাদের কনসোল এরর চেক করলাম। এখন জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে ক্লিক ফাংশন দিয়ে সার্চ করব। এই যে এরকম করে অন ক্লিক আছে নাকি, সবই ভাই আপনার কি মনে আছে আমরা যে সবগুলোর মধ্যে যখন এটা ইউজ করছি তখন বলেছিলাম যে অন ক্লিক ইউজ করতে হবে, এই যে অন মেথড ইউজ করতে হবে, এই যে অন ডিরেক্ট এই ক্লিক ফাংশনগুলা, স্ক্রল ফাংশনগুলা, এগুলোকে বলা হয় বাইন্ডিং ফাংশন আর কি। এই ফাংশনগুলোকে ডিরেক্ট ইউজ করা যাবে না, এটাকে অন মেথড ইউজ করে কাজ করতে হবে। সো আমরা এইটাকে চেক করব যে ক্লিক ফাংশনগুলো ঠিকঠাকভাবে অন মেথডের মধ্যে আছে নাকি, এই যে অন মেথড, হ্যাঁ এই যে অন মেথডের মধ্যে আছে নাকি, এই যে অন। আচ্ছা, অন এটা হলো, আর ফাংশন দিয়ে একটা চেক করি, এই যে ক্লিক ফাংশন উপর থেকে চেক করি। এগুলা অনলোড ফাংশন সব কিছু অন করা আছে, এগুলা কিন্তু চেকিং হয়। ওকে, ডিরেক্ট ক্লিক দিলে কিন্তু অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমাদের এখানের মধ্যে কোনো ঝামেলা নেই। এখন আসি আমাদের প্যাকেজ তৈরি করার জন্য যে কাজটা করতে হবে। এই যে আমাদের এখানে যে মেইন সাইটটা দেখতে পাচ্ছেন, এই সাইটটা মূলত আমাদের মেইন ইমেজ দিয়ে করা, তাই না? এই যে এটা কিন্তু আমাদের মেইন ইমেজ দিয়ে সাইটটা বানানো। আমরা যখন ইনভার্টোতে আইটেমটা সাবমিশন করব, তখন আমাদের কিন্তু এই ইমেজগুলো আমরা সাবমিশন করতে পারবো না। এই ইমেজগুলো সাবমিশন করলে কপিরাইট ভায়োলেশন হবে। ঠিক আছে, কারণ এই ইমেজগুলো তো আমাদের নিজস্ব ইমেজ না,
ঠিক আছে, আমাদের নিজস্ব ইমেজ না, এটা কোনো একটা জায়গা থেকে ডাউনলোড করা। তো আমরা এইটার অল্টারনেটিভ ভাবে একটা প্লেস হোল্ডার ইমেজ ইউজ করতে হবে। প্লেস হোল্ডার বলতে কি বোঝায় বলেন তো, শফিক ভাই বলেন তো, প্লেস হোল্ডার মানে কি বোঝায়? তিন যুক্ত যাবেন, হ্যাঁ, যাদের যুক্ত হবেন থাকবে বের লাগবে। আচ্ছা আচ্ছা, প্লেস হোল্ডার মানে প্লেস হোল্ডার মানে আমি বুঝাই যে ডাটা থাকবে ঠিকই, বাট এই ইমেজগুলো থাকবে না, এটার অল্টারনেটিভ একটা ইমেজ থাকবে, রাইট? শফিক ভাই এটা বুঝাইছেন? জি এই যে এখানের মধ্যে যে ইমেজগুলো আমাদের অল্টারনেটিভ থাকবে। কোন ইমেজগুলোকে প্লেস হোল্ডার করা লাগবে না, সেটা হচ্ছে আইকন, ঠিক আছে? আইকনকে প্লেস হোল্ডার করতে হবে না, কিন্তু যে জায়গাগুলোর মধ্যে শেপকে, এই ধরনের শেপকে প্লেস হোল্ডার করা দরকার নাই। হ্যাঁ, যেখানে মানুষের ইমেজ রিলেটেড ইমেজ আছে, প্রাকৃতিক দৃশ্যের ইমেজ আছে, সেই ইমেজগুলো আমাদেরকে আপডেট করতে হবে। অ্যাজ লাইক এই যেগুলোকে আপডেট করতে হবে, এই যেগুলোর মধ্যে আমাদের এই জিনিসগুলোকে করতে হবে। হ্যাঁ, তো আমরা যে এখানের মধ্যে এই যেগুলো ইউজ করলাম, এটা তো আমাদের এখন আর দরকার নেই। ও আরেকটা জিনিস করলে ভালো হতো, সেটা হলো ইমেজের ইয়াগুলা, এই যে আমরা যদি দেখি যে অপটিমাইজেশনটা কীরকম, ধরেন আমরা হিরোতে যাই, হিরোতে দেখবে ইমেজগুলা কত বড় বড়। আচ্ছা, এই যে দেখেন এখানের মধ্যে ইমেজের সাইজ কত, খেয়াল করে দেখেন, এখানে হোভার করলে দেখাবে 1.61 MB। তো আপনার এই সাইটটা যখন একটা মানুষ ভিউ করবে, তখন কিন্তু তার এই ইমেজটা তার ইন্টারনালি ডাউনলোড হতে হবে, তার নেট দিয়ে ব্রাউজারের মধ্যে ইন্টারনালি ডাউনলোড হলে তারপর আপনার সাইটটা কিন্তু ভিউ হবে। যতক্ষণ পর্যন্ত ইমেজটা সম্পূর্ণ লোড না হবে, এতক্ষণ পর্যন্ত আপনার সাইটটা কিন্তু লোডিং হতেই থাকবে। তাহলে আমাদের এখন কি করা দরকার? সাইটটাকে অপটিমাইজেশন করা দরকার। আমরা কিন্তু অপ্রয়োজনীয় কোনো সিএসএস লিখি নাই, আমাদের সিএসএসটাকে অপটিমাইজ করার কোনো দরকার নেই। এখন আমাদের কি করতে হবে? এই ইমেজগুলোকে অপটিমাইজ করতে হবে। যে ইমেজগুলো অনেক বড় সাইজ হয়ে আছে, এই যে দেখেন মাত্র 6টা ইমেজ কত এমবি, 7 MB হয়ে গেছে। সো এই ইমেজগুলোকে আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি? একটা ওয়েবসাইট আছে টাইনি ইমেজ, এই যে দেখেন টাইনি পিএনজি, ঠিক আছে? এখানে বলতেছি কি, জেপিজি কম্প্রেসার ফল ফাস্টার ওয়েবসাইট, ঠিক আছে? বলতেছে যে ইমেজগুলোকে আমরা এখান থেকে কি করতে পারবো, ইমেজগুলোকে মানে কম্প্রেস করতে পারবো। আচ্ছা, তাহলে এই টাইনি পিএনজি দিয়ে আমরা এখানে যাব। তো আমরা এখানের মধ্যে ধরেন এই যে এখানে যে ওয়েবসাইটের মধ্যে ইমেজ আছে, হ্যাঁ, এই ইমেজের এই কয়টা ইমেজ, 6টা ইমেজে হলো 7.37 MB মেগাবাইট। তো আমরা এটাকে ড্রাগ করবো এখানে, ঠিক আছে? সর্বোচ্চ 20টা ইমেজ একসাথে ড্রাগ করতে পারবেন। রিয়ান কি এগুলো জানতে এই সম্বন্ধে? সিএসএস কম্প্রেস করা যায়, মিনিফাই করা যায়, এটা জানো? হ্যাঁ, সিএসএস মিনিফাই করা যায়, কিন্তু আমাদের আসলে খুব বেশি মিনিফাই করলে লাভ হবে না, কারণ আমাদের সিএসএস খুব বেশি না। কিন্তু আমাদের ইমেজ কম্প্রেস করতে হবে। ইমেজ কম্প্রেস না করলে আমাদের কিন্তু এগুলা কোনো কাজই হবে না। খেয়াল করে দেখেন যে 91% কম্প্রেস করছে, 91%, দেখেন 91% কম্প্রেস করে 156 KB, 130 KB, 135 KB, তার মানে কতটা কমানো হয়েছে এখানের মধ্যে, রাইট? সো আমরা এখানে ডাউনলোড করব, ডাউনলোড করে আচ্ছা এই ইমেজটাকে একটু আমরা যেটা করব যে এখানের ইমেজটাকে কপি করে আমরা একটু মেইন ডিরেক্টরির মধ্যে ব্যাকআপ রেখে দিলাম, হ্যাঁ, যেন মানে এটাকে ব্যাকআপ রাখলাম। ব্যাকআপ রেখে আমরা দেখবো যে আসলে এই ইমেজটা কতটুকু ফোল্ডার ছিল। এই ইমেজের ফোল্ডার দেখেন 36 MB মেগাবাইট। ওকে, তাহলে 36 MB মেগাবাইট আমরা এখন এইটাকে করব, কম্প্রেস করব। তো কম্প্রেস করব, আমরা এটাকে হিরোতে যাব, হিরোতে গিয়ে এই ইমেজটাকে আমরা এইখানের মধ্যে পেস্ট করে দিব, রিপ্লেস করে দিব আর কি। এখন দেখেন এটার যে ইমেজ ছিল ওই ইমেজেই, হ্যাঁ, এইটা দেখেন আমাদের এখন সাইজ হলো মাত্র 700 KB, যেখানে আমাদের 7 MB হয়েছিল। তার মানে কি 10 ভাগের 1 ভাগ হয়েছে কিন্তু। ওকে, সো এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এইখানে যাব, একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা এখানে টাকা খরচ করে শিখতে আসছেন, এখন শুধুমাত্র ডেভেলপ করা শিখলেই হবে না, ডেভেলপ করা জিনিসটা কিভাবে প্রপার করতে হয় এটাও আপনাদেরকে জানতে হবে। হ্যাঁ, আমরা এই জিনিসটাই করার ট্রাই করতেছি। এখানের মধ্যেও দেখেন, এই যে দেখেন 1.47 MB, আসলে এত MB হওয়ার কিন্তু মানে কথা না, এটা ঠিক আছে। এইটা
152 এটাও ঠিক আছে। এই যে এগুলা অনেক বেশি, এই যে এই পিএনজি গুলা অনেক বেশি। আমরা এখানের মধ্যে ধরেন এই যে এই পিএনজি ইমেজগুলোকে আবার নতুন করে জেনারেট করব, ঠিক আছে? সেট ইমেজ দিয়ে একটু বেশি হয়ে গেলে কি সমস্যা? কি মানে বেশি সাইজ হয়ে যাওয়াতে? না, দুই একটা বেশি। বলো। মানে একই ধরনের ইমেজ, মনে করেন হোম পেজে একদম আছে কিন্তু সেম ইমেজটা আবার হোম টুয়ে আছে, কিন্তু আমি আবার এক্সপোর্ট করছি ওটা। না সমস্যা নাই, ইমেজে তো এক একটা এক এক রকম হাইট ওইট হতে পারে। হোম পেজ 1 এর মধ্যে ধরো যদি 300 হাইট থাকে, হোম পেজ 2 এর মধ্যে 200 হাইটের ইমেজও থাকতে পারে, তখন তখন তো আলাদা করতেই হবে, রাইট? জি সাইজ ডিফারেন্ট হলে নিতে পারো, বাট সাইজ ডিফারেন্ট না হলে তো নিয়ে দরকারটা কি? বুঝতে পারছি? জি আচ্ছা, এখানের মধ্যে অথর, এগুলো সাইজ কম, এগুলাতে কোনো সমস্যা নাই। এই যে বিজি, এটা আবার এখানে আসলো কেন? এটা এখানে দরকার নাই, এটা ডিলেট। আচ্ছা, এগুলা এগুলা একটু সাইজ বেশি, এগুলা এগুলা এই যে এগুলা, এটা কত? 600 কেবি, অনেক সাইজ, অনেক। তবে একটু দেখে শুনে এই করতে হবে, যেন যেন কোনো সাইজ মানে ইয়া না হয়ে যায়, মানে কম্প্রেস করার পরে যেন কোয়ালিটি নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, খুব দেখে শুনে চিন্তা ভাবনা করে করতে হবে, যেন মানে কম্প্রেস করার পর যেন ইমেজের কোয়ালিটি নষ্ট না হয়। ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে গেলে আবার সাইট, আমি মানে আমার সাইটের স্পিড অপটিমাইজেশন করতে যাই যেন আমার সাইটের লুকটাই যেন নষ্ট না হয়ে যায়, এইগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে? ভাই একটা ফোল্ডারে মিনিমাম কত এমবি কিন্তু কমপ্লিট করা লাগবে না? মানে ফোল্ডারে না তো, ফোল্ডারের সাথে তো কোনো সম্পর্ক নাই। মানে ইমেজের ইমেজ তো ফোল্ডারে থাকবে, হ্যাঁ। সেই ফোল্ডারের ওয়েটটা কত হবে মিনিমাম ওয়েট? না, এটা তো তোমার প্রজেক্টের উপরে এই ইমেজের সাইজ হবে। তোমার প্রজেক্টটা 20 এমবি হতে পারে, 10 এমবি হতে পারে, 50 এমবি হতে পারে। হ্যাঁ, এখন তোমার দেখতে হবে যে ওই ওই ফোল্ডারের চিন্তা করলে হবে না, তোমার দেখতে হবে ইমেজের যে ইমেজগুলো ইউজ করছো সেই ইমেজগুলা ইন্ডিভিজুয়ালি সাইজ কম কিনা, এটা দেখতে হবে। ফোল্ডারটা দেখে লাভ নাই, বুঝছো? ফোল্ডার দেখে লাভ নাই। মানে আমি যদি বলি ফোল্ডারে 20 এমবি হতে হবে, তাহলে তুমি 20 এমবি টার্গেটে কাজ করবা, এটা তো ঠিক না। কারণ আমার এক এক সাইটে এক এক রকম ইমেজ ইউজ করা আছে। কিছু কিছু সাইটে তোমার দেখবা 5 এমবির মধ্যে ইমেজ ফোল্ডার হয়ে গেছে, আবার কিছু কিছু সাইটে দেখবা 30 এমবি হয়ে গেছে। এখন তোমার একটা সাইটের মধ্যে তোমার ইউজ করছো 500 ইমেজ ইউজ করছো, আরেকটা সাইটের মধ্যে তুমি মাত্র 50টা ইমেজ ইউজ করছো, তো দুইটাতে একরকম কনফিগারেশন হলো না, রাইট? এটা ডিপেন্ডেন্সি হলো ইন্ডিভিজুয়াল, এটা আসলে ফিক্স না, ইন্ডিভিজুয়াল করে হিসাব করবা। জি সারাবে ক্লায়েন্টের কাছ থেকে হ্যাঁ, করি তো। তবে ফুল টাইম না, ফুল টাইম না, পার্ট টাইম, মাঝে মাঝে। ক্লায়েন্টের রেসপন্স নেওয়া আপনার দিকে আপনার সিপিইউরে ওই ধরেন বায়ারে যেটা করে যে কোনো প্রবলেমে পড়লে তখন আমাদেরকে যদি কাস্টমাইজেশন করায় নেয় আমাদের কাছ থেকে, তখন করে দিই। বলে যে আমি তোমাদের কাছ থেকে এই জিনিসটা মডিফাই করে নিতে যাচ্ছি, তখন বলি ঠিক আছে। যদি তার সাথে বাজেটে মিলে, সে দেখা গেছে আমাদেরকে 10 দিনের কাজ করাবে, কিন্তু যদি বলে যে $50, তাহলে তো হবে না। যদি তার 10 দিনের কাজ, যদি সে মানে প্রফেশনাল হয় তাহলে করি আর কি। দেখা গেছে 10 দিন কাজ করাবে, 10 দিন কাজ করালে আমার 10 দিনে কীরকম ইনভেস্টমেন্ট যাবে ওই কাজের পিছনে, এইটা ক্যালকুলেশন করি। হ্যাঁ, তখন দেখা গেল যে ওই অনুযায়ী চার্জ করি আর কি, বুঝছেন? ওইভাবে। এটা রিলোড করে নেবেন, তাহলে এটা সুন্দর হবে। আজকে একটু নতুন নতুন টপিকে আমরা আপনারা জিনিস দেখতেছেন না, মানে ডেভেলপমেন্টের বাহিরে জিনিস দেখতেছেন নাকি, যেগুলো আমরা এর আগের ক্লাসগুলোর মধ্যে করি নাই। এই যেই কাজগুলা যখন করা লাগবে, হ্যাঁ
ক্লাসে তো অনেক আনকমন করবো। বুঝি নাই। আজকে ক্লাসে অনেক টপিকস আনকমন ছিল। হ্যাঁ, এগুলো হলো শেষের দিকের টপিকস, তো এই জন্য এগুলো তো মনে করেন প্রথম দিকে দেখালে তো লাভ নাই আসলে, কারণ এইগুলা প্রজেক্ট শেষ হওয়ার পরে চেক করতে হয় আলটিমেটলি, বুঝছেন জবিক ভাই, এই কারণে। বাট এই জিনিসগুলো কিন্তু জানতে হবে, প্রত্যেকটা ডেভেলপারকে এই জিনিসটা জানতে হবে। শুধু ডেভেলপমেন্ট করলেই হবে না, এই জিনিসগুলো জানতে হবে। আমার সাইটকে কিভাবে আমি বেটার করতে পারি, এই জিনিসটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে 1.7 MB, এটাও আমাদের কমাতে হবে। কি বলতেছে ইনভ্যালিড? কি যারা 3600 দিয়ে জয়েন করছে তারা তো আর কেউ করতেছে, কি একটা অবস্থা। আচ্ছা, এখানে দিলাম। ওকে, তারপর আর কি আছে? এই যেগুলো দিতে হবে। ডিসকাউন্ট যদি করে দিলে ভালো হতো মনে হয় আপনার জন্য। হ্যাঁ, ডিসকাউন্ট ডিসকাউন্ট এখন অনেক বুঝি নাই। মানে ডিসকাউন্টের জন্য কথা বলতেছে না, যারা মনে করেন 3600 টাকা হতেছে, আবার এখন 3000 টাকা বলতেছে, হ্যাঁ, সেক্ষেত্রে ওনাদের তো মানে খারাপই লাগবে যে ওরা 3000 দিয়েছে, আমরা 3600 আমাদের যারা স্টুডেন্ট ওদের জন্য ওদের সঙ্গে ডিসকাউন্ট দেবে। আর যাই হোক, এগুলো আমি ম্যানেজ করে নিব না, সমস্যা নেই। যত ডিসকাউন্ট দিই ততই লাগে, বুঝছেন, সমস্যা হলেই যার মধ্যে। কিন্তু আসলে এত ডিসকাউন্ট দিলে তো কি থাকে, এই 1000 2000 টাকা কোর্স সেল করে, এত পরিশ্রম করে কোর্স বানিয়ে, তখন আসলে এগুলো যে কেন বুঝে না মানুষ। কতদিন যাবত আপনাদের পিছনে আমি এটাতে লেগে আছি, চিন্তা করেন। এটা কি একটা দিন, একদিন 2 দিন ধরে? অনেকদিন যাবত এটাতে পিছনে লেগে আছি। আচ্ছা, আইকন, শেপ, এই যে শেপ যেগুলো আছে এগুলো যা আছে তাই থাকবে। আমরা এখানে মনে হয় না কিছু করব। এখানে যা আছে 32টা ইমেজে মাত্র 455 KB, সো এখানে কোনো সমস্যা নেই। এইখানে কেমন আছে? এখানেও খুব বেশি না আসলে, এগুলা যা আছে থাকুক। আর টেস্টিমোনিয়াল, এগুলো তো আরো কিছুই নাই। সো আমাদের এটাও হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা দেখি তো ইমেজের ফোল্ডারটা কত আসছে। দেখেন 13 MB আসছে, ঠিক আছে। 13 MB বা 12 MB, তার মানে আমাদের 35 MB প্লাস ছিল, এখন আমাদের মাত্র 13 MB। সো এটা খুবই ছোট, ঠিক আছে। আর এই যে এখানে আমাদের যে ফন্টোসাম আছে, ফন্টোসাম থেকে আমরা কিছু কিছু এই যে এসবিজি ফরম্যাট যেগুলো আছে এগুলো ডিলিট করে দিব, এগুলো আমাদের দরকার নেই। এই যে এসবিজি, এটা এই যে এখানে এসবিজি, এই যে এসবিজি, এখানের মধ্যে এসবিজি, এই যে এসবিজি, হ্যাঁ, এইটা দেখেন 9 MB ফন্টোসামের। সো এগুলো আমাদের দরকার নেই, এগুলা ডিলিট করে দিলেও আমাদের ফন্টোসাম লোড হতে কোনো সমস্যা হবে না। সো এটা ডিলিট করে দিব। তাহলে এখন দেখেন কতটা কমে গেল, মাত্র 5 MBর মধ্যেই হয়ে গেল, ঠিক আছে। সো এটাও আমাদের এখানে দরকার নেই, ফেলে দিলাম। আমাদের জিনিসটা ক্লিন আপ হলো আর কি। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করব, যেটা বলতেছিলাম সেটা হলো, আমাদের যে ওয়েবসাইটে যে মেইন ইমেজগুলো আছে, আমরা যখন প্যাকেজ বানাবো তখন ওই মেইন ইমেজগুলো আসলে আমরা আর ইউজ করব না, ঠিক আছে। তো এই মেইন ইমেজগুলো ইউজ না করে আমরা যেটা করব, প্লেস হোল্ডার ইমেজ ক্রিয়েট করব। তো আমরা এই জন্য, এইটা তো আমাদের মেইন ফাইল, এই মেইন ফাইলটাকে আমরা একটা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করে, হ্যাঁ, এখানে মধ্যে রাখলাম, রেখে এটার মধ্যে বলবো যে উই হেল্প
প্লেস হোল্ডার নামে একটা আপাতত নাম দিয়ে রাখলাম। কি হলো? হ্যাঁ, এই যে উই হেল্প প্লেস হোল্ডার নামে একটা ফোল্ডার করে রাখলাম। এইটার ভিতরে মূলত আমরা কাজ করব হলো প্লেস হোল্ডারের ইমেজগুলা। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আমাদের এই যে এটা আসলো, ঠিক আছে, এই যে সাইট এটা আসলো, এটা কিন্তু আমাদের ওই যে উই হেল্প প্লেস হোল্ডারের সাইট থেকে। আচ্ছা, তো আমরা যেটা করব, এই যে এই সাইটে যাব আমরা, এই সাইটের লিঙ্কটা আপনারা পাবেন, এই লিঙ্কটা পাবেন, এই যে সাইটটা, এই যে এই প্লেস হোল্ডার মেকার ডট এক্সিনিয়াস ডট কম, এইটার মধ্যে গিয়ে আমরা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে সিলেকশন করব আমাদের ইমেজগুলোকে। ঠিক আছে? তো ইমেজ করলে তারপর আমি দেখাচ্ছি আসলে ঘটনাটা কি ঘটবে। ওয়েব এত যে প্লেস হোল্ডার, এখানে যাব, ইমেজ, এই যে ইমেজে গিয়ে আমরা এখান থেকে প্রথমে অ্যাবাউট এসে যাব। এবার এই যে দেখেন এখানে কিন্তু এটাও একটা ইমেজ, বাট এটাকে প্লেস হোল্ডার করা যাবে না। আমি প্রথমেই বলেছিলাম যে আইকন, শেপ, ঠিক আছে, আইকন, শেপ, এইগুলাকে কোনো সময় প্লেস হোল্ডার করা যাবে না। শুধু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের ছবি যেগুলা, সেগুলাই শুধুমাত্র করতে হবে। ওকে, তাহলে আমরা এই কয়টা জিনিসটাকে আমরা প্লেস হোল্ডার করবো। এই যে ওপেন দিব, ওপেন দিলে সেইখানের মধ্যে করবে কি, এইটার যে ইমেজের যে সাইজটা, সেই সাইজ অনুযায়ী সে একটা ইমেজ জেনারেট করে দিবে। মানে এই ইমেজের সাইজ বলতে কি, ধরেন এই ইমেজটা যদি 500x500 সাইজের ইমেজ হয়, তাহলে 500x500 সাইজের একটা প্লেস হোল্ডার ইমেজ জেনারেট করবে। আমি যদি এটাকে ডাউনলোড করি, তাহলে এখানের মধ্যে কিছু ইমেজ আমাকে দিবে। এই ইমেজটাকে আমরা কি করব, প্লেস হোল্ডারের অ্যাবাউটে যাব, মানে অ্যাবাউট ফোল্ডারে যাব, অ্যাবাউট ফোল্ডারে গিয়ে রিপ্লেস করে দিব। দেখেন এখন আমাদের ওই কালারফুল যে ইমেজগুলো ছিল, এগুলোর মধ্যে এখন আমাদের ওই রিলেটেড মানে 340x320 সাইজের একটা ইমেজ জেনারেট করে দিচ্ছে সে এখানের মধ্যে। আমি আরও কিছু ইমেজ নেওয়ার পরে দেখাচ্ছি যে আসলে ওয়েবসাইটের ভিউটা কেমন হয়ে যায়। এই যে অথরের ইমেজগুলা, এগুলো আমরা করে ফেলবো, প্লেস হোল্ডার করে ফেলবো। তার মানে কি, এগুলা দেওয়া যাবে না, এগুলা দিলে কপিরাইট ইস্যুর মধ্যে পড়ে যাব। ওকে, সো এগুলো দেওয়া যাবে না, এগুলো দিলে সফট রিজেকশন পাবো। এগুলা কিন্তু আমাদের থিম পরিষদে সাবমিশন করব যে প্যাকেজটা, ওই প্যাকেজের মধ্যে আমাদের এই জিনিসগুলো থাকবে। ঠিক আছে? কিন্তু আমাদের লাইভ সার্ভারের মধ্যে আমাদের মেন ইমেজ থাকবে, মানে ডেমো যখন ভিউ করবে তখন মেন ইমেজ দেখবে, কিন্তু ডাউনলোড যেটা করবে সেটা কিন্তু এই যে এই ফাইলটা পাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে যাই। এখানের মধ্যে অনেক প্যাটার্ন আছে, এই যে এগুলা ইউজ করা যাবে না, এই যে এগুলা প্যাটার্ন নেওয়া যাবে না, এগুলো যা আছে এরকমই থাকবে, এগুলো থাকুক। এই যে এখানের মধ্যেও নেওয়া যাবে না। এই তো এইগুলো হচ্ছে আমাদের ইমেজ, এটাকে আমরা দিলাম এখানে। আচ্ছা, এখানে আমরা একটু চেকিং করব যে বিজিতে এটা কিসের ইমেজ। এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা আছে, তাই তো? যাই হোক, এই স্যাম্পল জেপিজি এটা তো মনে হয় আমাদের এটা কোনো জায়গার মধ্যে মেবি আমরা ইউজই করি নাই। যাই হোক, অসুবিধা নেই। স্যাম্পল জেপিজি নামে কি আমরা কোনো জায়গায় ইউজ করছি দেখি, নাকি এটা এক্সট্রা ইমেজ রয়ে গেছে স্যাম্পল ডট জেপিজি, এটা তো ইউজই করি নাই। সো এটা ডিলেট, বুঝতে পারছেন? যে ইমেজ ইউজ করি নাই ওই ইমেজ ডিলেট। আচ্ছা, ডাউনলোড প্লেস হোল্ডার করা হয়ে গেলে আমরা আজকের ক্লাসটা ক্যান্সেল করব। আচ্ছা, আর না হলে আজকে তো রবিবার, কালকের সোমবার, মঙ্গলবার, একদিনই তো বাকি, তাহলে মঙ্গলবারের রাতেই আমরা সাবমিশন করি, অসুবিধা নাই তো, না কি বলেন? রাতেই করি। আমি আরো ভাবলাম আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন, এই কারণে তাড়াহুড়া করতেছিলাম আর কি। এটা আমাদের বেস 1 কিন্তু এত সময় লাগে নাই, ঠিক আছে? বেস 2তেই একটু সময় লেগে গেল, বুঝলাম না জিনিসটা আসলে। বেস 1-এ এত সময় লাগে নাই, কারণ বেস 1-এর ইয়েগুলা, কম্পোনেন্টগুলা এটার সাথে একটু ইজি ছিল, বুঝছেন?
বেস ওয়ানটা তো স্টুডেন্ট ছিল না। বেস ওয়ানে ছিল না, মোটামুটি ছিল, একবারে খারাপও ছিল না, বাট মোটামুটি। বাট আমাদের মতো। আপনাদের বেসে মনে হয় একটু বেশি হয়েছে। মানে আমি ভেবেছিলাম আপনাদের বেসেই কম হবে, বাট আপনাদের বেসেই দিন শেষে বেশি হয়েছে। আমি তো 3 মাস আগে থেকে আপনার বুকিং দিয়েছি মনে আছে। সাথে ওয়ার্কপ্লেসের রেসপন্স কেমন দেখেছে? রেসপন্স তো প্রায় 30 জন হয়ে গেছে, বাট আপনাদের এখান থেকে কেউ ভর্তি হলেন না। বাট আসলে এই কোর্স তো পরবর্তীতে আপনারা তো পাবেন না। মানে যেমন রিয়ন, তুমিও জয়েন হতে চাচ্ছ না, রিয়ন তুমিও নিজেও জয়েন হতে যাচ্ছ না, বাট আসলে মানে এইরকম জিনিস তো আর পাবে না তো। হ্যাঁ, না জয়েন তো হবো অবশ্যই। না আমি একটা জিনিস অবাক হইলাম যে আমাকে মিনিমাম 5 থেকে 10 জন পার্সোনালি মেসেজ দিয়ে এত রিকোয়েস্ট করছেন যে ওয়ার্ডপ্রেসের কোর্স ভাই কবে আনবেন, আমার ওয়ার্ডপ্রেসের কোর্সে ভর্তি হওয়া ইমার্জেন্সি হয়ে যাচ্ছে। এখন তাদের তো কোনো খোঁজ নাই, কেন এই জিনিসটা কেন? মানে এত লাফালাফি করছেন ওয়ার্ডপ্রেস কবে আসবে, ওয়ার্ডপ্রেস কবে আসবে, এখন ওয়ার্ডপ্রেস নিয়ে আসছি, এখন তাদের খোঁজ নাই কেন? হ্যাঁ, লাফালাফিটা সবসময় করতে হবে লিগ্যাল ওয়েতে। কেন আমি এখন মনে করেন আপনি ওয়ার্ডপ্রেস শিখতে যাচ্ছেন, ঠিক আছে, এখন আপনি ওয়ার্ডপ্রেস শিখতে যাচ্ছেন, এখন আপনার সামনে সুযোগ আসছে, বাট আপনি এখন শিখতে যাচ্ছেন না, তাহলে বিষয়টা এটা কেমন হলো জিনিসটা? আসলে আমি এলো বুঝলাম না। এবং এরকম সিস্টেমে তো এরকম এরকম আমি যেই কন্টেন্টটা দেখাবো ওয়ার্ডপ্রেস শেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে এত জিনিস এটার মধ্যে আছিল। আপনি ওই HTML দেখেন না কত কিছু কম্পোনেন্ট আছে, এই সবগুলো কম্পোনেন্ট ডাইনামিক করা মুখের কথা না। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের ফুল ইউটিউবের মধ্যে কোনো চ্যারিটি থিম ডেভেলপমেন্টের কোনো ভিডিও নাই। ইউটিউবের মধ্যে উকমার্স থিম ডেভেলপমেন্টের কথা বলতেছি, কিন্তু কাস্টমাইজেশন না, ডেভেলপমেন্টের কোনো ভিডিও নাই, ঠিক আছে? তো এগুলা নিজে নিজে শিখতে গেলে বহুত প্যারা, বহুত সময় দরকার, বহুত সময় নিয়ে শিখতে হবে, ঠিক আছে? আমি উকমার্স শিখছি নিজে নিজে, তো আমি বুঝি যে কতটুকু প্যারা যায় এই জিনিসটা, ঠিক আছে? একটা বেসিক ফাংশন শিখতে গেলেই যে কতদিন সময় লাগছে, একটা ইরর হয়ে যেত আর কাজই করতো না, ঠিক আছে? তো এরপর হলো চ্যারিটি থিম ডেভেলপমেন্ট, আমি কোনো ভিডিও পাই নাই ইউটিউবের মধ্যে, কোনো কোর্সও পাই নাই। তখন আমি কীভাবে শিখি জানেন? আমি শিখছি হলো থিম প্রয়াস থেকে থিম ডাউনলোড করছি, মানে পারচেস করছি। মানে আমি যখন চ্যারিটি থিমটা ডেভেলপই করতে পারতেছি না, চ্যারিটি HTML আছে বাট আমি চ্যারিটি থিম করতে চাইতেছি, আমি থিম ডেভেলপমেন্ট পারি কিন্তু মানে চ্যারিটি থিম পারি না, বা ইভেন্ট থিম করতে পারি না, এরকম হয়েছিল একটা সময় আমি যখন নতুন ছিলাম আর কি। তখন আমার ওই সময় ইউটিউবে বহুত সার্চ করছি যে চ্যারিটি থিম ডেভেলপমেন্ট কীভাবে শেখা যায়, কীভাবে চ্যারিটি থিম ডেভেলপমেন্ট, ইংলিশ টিউটোরিয়ালও সার্চ করছি, ঠিক আছে, হিন্দি টিউটোরিয়াল সার্চ করছি, পাই নাই। আপনারা এখনও সার্চ করলে দেখবেন পাবেন না। তখন এখানের মধ্যে আমি হ্যাঁ এটাই তো, পরে যখন টিউটোরিয়াল পাই নাই তখন ভাবলাম যে যেহেতু আমি মোটামুটি ডেভেলপমেন্ট প্রসেসটা জানি, তাহলে আমি এখন অন্য কারো কোড দেখে আমাকে শিখতে হবে। এগুলাও লাগবে না, এই যে এগুলো আইকন, তো এগুলাকে কিন্তু ইয়ে করবেন না, এই প্লে স্টোরে করা লাগবে না। তখন আমি চ্যারিটি থিম ডাউনলোড করছি, মানে পারচেস করছি আর কি, $29 দিয়ে, $29 দিয়ে পারচেস করছি, টিউটোরিয়াল না, একটা থিম ডাউনলোড করছি। থিম ডাউনলোড করে তা দেখছি তারা কি প্লাগইন ইউজ করছে, ওকে, কীভাবে ফাংশনালিটিগুলো করছে। পরে দেখলাম বিশাল অ্যাডভান্স, ঠিক আছে? নর্মাল যে থিম মানে ডেভেলপ করি ওই থিমের তুলনায় চ্যারিটি থিম, উকমার্স থিম, এগুলো খুবই অ্যাডভান্স। এখন আমি ওই সময় বুঝে বুঝে এই জিনিসটা করতে হয়েছে, ঠিক আছে? ওই সময় আমাকে কোন জায়গার মধ্যে, মানে অন্য একটা থিমের মধ্যে একটা ফাংশন করা, ওই থিমের ফাংশনটি আমার থিমের মধ্যে নিয়ে এসে ইনজেক্ট করে কাজ করালে, মানে কপি করে আনলে বসাইলেই যদি কাজ হয়ে যেত তাহলে দুনিয়াটা ইজি হয়ে যেত, বুঝতে পারছেন? মানে অন্য কোনো একটা জায়গার মধ্যে করা আছে, রিয়ন তুমি কি বুঝছো? মনে করো কোনো একটা জায়গার মধ্যে একটা ফাংশন করা আছে, ওই জিনিসটা করে নিয়ে আসলে কি আমার HTML এর মধ্যে ওইটা কাজ করবে? কাজ তো করবে না। আমাকে অবশ্যই জায়গা মতন সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ইমপ্লিমেন্টেশনটা আমাদের জানতে হবে। তো এইগুলো হয় কি, মানে সময়গুলোকে কমিয়ে নিয়ে আসা, মানে আমি একটা নতুন জিনিস শিখবো, সেই জিনিসটা কোনো একটা কোর্স করলে সময়গুলোকে মানে কম্বাইন করে ফেলা হয়, ঠিক আছে, কমায় নেওয়া হয়। এখন তবে একটা প্রবলেম, যদি ওই যে মানে তথাকথিত যে ল্যাঙ্গুয়েজটা আসে, তাবিজ বিক্রেতা টাইপের যে কথাগুলো আসে,
তাদের মতন ট্রেনারের কাছে যদি কোনো কারণে পড়া হয়, তাহলে কিন্তু আলটিমেটলি সময়ের সময়ও নষ্ট হবে, দিন শেষে কোনো কিছু শেখা হবে না। ঠিক আছে, মানে ওইরকম কোর্সে ভর্তি হয়ে তো আসলে কোনো লাভ নাই। এরকম অনেকেই আছে যারা শুধু ফেস দেখায় কোর্স করায়, ঠিক আছে, কিন্তু দিন শেষে স্টুডেন্টরা প্রতারিত হয়। হ্যাঁ, তো এই প্রতারণা জিনিসটা ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনারা ইনশাল্লাহ পাবেন না। হয়তো বা আমি আপনাদেরকে একটু সময় বেশি নিয়ে নিছি, বাট আমি আমার তরফ থেকে 100% দেওয়ার ট্রাই করছি। হ্যাঁ, আচ্ছা, এটা হয়তো বা আমি 5-6 মাসের জায়গায় আমাদের মনে হয় এটা 8 মাস হয়ে গেছে নাকি না, আমরা কোন মাস থেকে কোর্স শুরু করছি বলেন তো? হ্যাঁ 9 মাস শেষ হয়ে যাচ্ছে, ওরে বাবা রে, তো নভেম্বরে 30 থেকে শুরু হয়েছে। আচ্ছা, এর মাঝখানে আবার ঘটনাও আছে। এই যে নভেম্বর 30 তারিখ বলতে কি, এই যে জুলাইয়ের পরে না, জুলাইয়ের পরেই তো, গত বছর জুলাইয়ের পরেই তো আমরা শুরু করছি না? হ্যাঁ গত বছর নভেম্বরে 30 থেকে শুরু হয়েছিল 5 ক্লাস। আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের পাশাপাশি 2টা ঈদ গেল নাকি? হ্যাঁ ঈদের গ্যাপ ছিল। রমজান মাস গেল, এরপরে ঈদের গ্যাপ ছিল, কোরবানির ঈদ ছিল, এগুলা মিলিয়ে আমাদের বেশ একটা সময় গেছে। হুম। আচ্ছা দেখেন, এই যে দেখেন এখন আমাদের সাইট কিরকম দেখেন, দেখছেন? এই দেখেন, অ্যান্ড অরিজিনালি বায়ার যে সাইটটা পাবে, সে পাবে হলো এইটা। ঠিক আছে, সে এখন করবে কি, সে এখানে এসে 440 ইন্টু, এই যে দেখেন এটা ইন্টু 475 সাইজের ইমেজ এখানে বসাবে, মানে তার মতন করে সেই ইমেজ এখানে বসাবে। এখানের মধ্যে তার ইমেজগুলো বসানোর পর এখানের মধ্যে তার সাইটটা তার মতন করে ভিউ হবে। এগুলা দরকার নাই, এগুলা কোনো সমস্যা নেই। এই দেখেন, কারণ আমরা যদি এখানে হোম টুতে যাই, এটা ওই যে আমাদের লাইভ সার্ভার ওপেন করলে এটা দেখাতো। এই দেখেন, এই যে এমন দেখছেন। আমরা যদি হোম 3-তে যাই, এই যে স্লাইডার দেখছেন, এই যে স্লাইডার, হ্যাঁ, এই দেখেন এই যে ইমেজগুলা কেমন হয়ে গেছে। ওকে, এই যে দেখছেন, এই যে দেখেন, এই হচ্ছে কাহিনী, দেখছেন? এই যে, তাহলে এটা হবে কি, বায়ার সে এটা নিয়ে 370x370 সাইজের ইমেজ বসিয়ে তারপরে এটাকে মানে কাজ করবে আর কি, বুঝতে পারছেন? সো এই হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের মানে কি বুঝছেন? আমি কি বুঝাতে চাইছি? প্লেস হোল্ডার মানে হচ্ছে এমন যে সে অরিজিনাল ইমেজগুলো পাবে না, সে তার মতন ইমেজগুলা সে বসায় ইউজ করবে, কারণ এই ইমেজ দিয়ে তো সে সাইট বানাবে না। কিন্তু কিছু কিছু বায়ার মেসেজ দেয় যে দেখো, তোমার সাইটের ইমেজ দেখে আমার পছন্দ হয়েছে, আমি তোমার সাইটের ইমেজ আমি আমার সাইটে ইউজ করতে চাচ্ছি। এখন আমি কিভাবে ইমেজটা পেতে পারি? ডাউনলোড ফোল্ডারের মধ্যে তো ইমেজগুলো নাই। এখন একটু খেয়াল করে দেখেন, এখন সে ইমেজ চাইছে, তার ইমেজটা দরকার, সে তো আমাদের কাছ থেকে বা আপনার কাছে বা আমার কাছে টাকা দিয়ে আইটেমটা কিনছে। তাকে যদি আমি ইমেজটা দিয়ে দিই, কী এমন সমস্যা হবে? ঠিক আছে, সে তো নিয়ে আইটেম সেল করবে না, সে তার নিজস্ব ওয়েবসাইটে সেল করুক, অসুবিধা নাই। ইনভার্টার তো আর জানবে না। তো তাকে করি কি, ইমেজ ফোল্ডারটা দিয়ে দিই, দিয়ে বলি দেখো, যেহেতু ইনভার্টার অ্যালাউ করে না কাস্টমারদেরকে মেন ইমেজ দিতে কপিরাইট ইস্যুর কারণে, তবু আমি তোমাকে পার্সোনালি ইমেজগুলো দিলাম। যেহেতু তোমাকে আমি এই বিষয়ে হেল্প করছি, সেহেতু তুমি আমাদের আইটেমটার মধ্যে একটা 5 স্টার রেটিং দাও, এটাই আমি তোমার কাছ থেকে প্রত্যাশা করি। ইংলিশে তাদেরকে এটা বলে দিই। বলে দিলে বায়ার তো অবশ্যই খুশি হবে যে মেন ইমেজ ফাইল দিচ্ছে, সাথে সাথে সে একটা 5 স্টার রেটিং দিয়ে দেয়। এটা কিন্তু ওই আইটেমের জন্য তখন একটা পজিটিভ রেটিং একটা চলে আসে, বুঝতে পারছেন? সো বিষয়টা এরকম। হ্যাঁ, তো আমরা কি করলাম, প্লেস হোল্ডার করলাম, এটা সেটা করলাম, মানে তারপর আমাদের বাকি কাজ, মঙ্গলবারে আমরা ডকুমেন্টেশন ক্রিয়েট করব, ইনফো HTML ক্রিয়েট করব, সার্ভারে আপলোড করব, তারপর আমরা প্যাকেজ রেডি করব, তারপর আমরা সাবমিট করব। মঙ্গলবারে রাতে আমরা ইনশাল্লাহ আমাদের এই আইটেমটা সাবমিশন করব। সবাই ক্লাসে জয়েন করবেন, ওই দিন আমরা আইটেমটা সাবমিশন করবো। অবশেষে আমাদের কষ্টের সাধনা শেষ হচ্ছে আস্তে ধীরে, ঠিক আছে? সো মঙ্গলবারে রাতে মানে আমাদের নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আইটেমটা সাবমিশন করব। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকুক। কেউ কিছু বলবেন? কারণ ডিস্টার্ব করে নাকি? এক সপ্তাহ মনে হয় যে পুরো ইলেকট্রিসিটি পাইনি।
সমস্যা নাই, যদি কোনো কারণে কারো ক্লাস মিসিং হয়ে যায় ভিডিও দেখলে বুঝবেন আহামরি কোনো কিছুই না, কারণ এখানে কোনো ডেভেলপমেন্ট দেখাবো না, এখানে জাস্ট মানে টিউটোরিয়াল রেকর্ডিং থাকবে, ওইখানের মধ্যে আপনি মানে ওই জিনিসটা দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ভাইয়া যে তিনটে সমস্যা ছিল সেটা কি হয়েছে? কোনটা? ওই যে HTML এর ওয়ার্ডপ্রেসের যেটা রিজেক্ট করছিল ওইটার এস্টিমেটটা